আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইশতিয়াক জৈব রসায়নের ৩৫তম লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জানি এই ৩৫তম লেকচারে তোমাদেরকে ক্লাস করানোর জন্য অনেক ওয়েট করতে হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সো আজকের এই টপিকটা অর্থাৎ ফেনলের এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একাডেমিক এবং অ্যাডমিশন এক্সামের জন্য। এখানে আমরা কি আলোচনা করব একটু তোমাদেরকে শর্টলি বলে দিই। আমরা ফার্স্টে আলোচনা করব ফেনল কিভাবে প্রস্তুত করতে হয়, এরপর আমরা আলোচনা করব ফেনলের রাসায়নিক ধর্ম, অর্থাৎ রাসায়নিক ধর্ম কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা প্যারাসিটামল ওষুধটা কিভাবে তৈরি করা হয় সেটা আমরা খুব মজার ভাবে অর্থাৎ মজার ছলে আমরা সেটা শিখে নিব। অ্যাসপিরিন ওষুধ কিভাবে তৈরি করতে হয়, ডেটল কিভাবে তৈরি করতে হয়, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে বিভিন্ন টাইপের অ্যাসিড আমরা এখান থেকে তৈরি করতে পারবো, এবং লাস্টে গিয়ে আমরা অম্লধর্মিতা এবং শনাক্তকরণ করে নিব। তো দেরি না করে শুরু করছি ফেনল প্রিপারেশন। খেয়াল করে দেখো, ডাও পদ্ধতির মাধ্যমে আমরা ফেনল তৈরি করতে পারবো। তার আগে আমরা একটু দেখে নিই যে ফেনলটা আসলে কিভাবে তৈরি হয়, মানে কিভাবে তৈরি হয় বলতে ফেনলটা দেখতে কি রকম সেটা একটু দেখে নিই। ফেনল দেখতে হচ্ছে এরকম, একটা বেনজিনের উপরে কি থাকবে, ওএইচ মূলক থাকবে। আবারও বলছি, বেনজিনের উপরে একটা ওএইচ মূলক থাকবে এবং তার অপর নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। ফেনল হচ্ছে কি একটা অ্যাসিড, তার অপর নাম কি কার্বলিক অ্যাসিড। এখন আমরা ফেনলের প্রিপারেশন দেখব। প্রিপারেশনের মধ্যে আমরা 5টা পয়েন্ট অর্থাৎ 5টা প্রোডাক্ট থেকে আমরা ফেনল তৈরি করতে পারি। যেমন ডাও পদ্ধতি হচ্ছে একটা পদ্ধতির নাম, বিজ্ঞানের নাম অনুসারে লেখা হচ্ছে ডাও পদ্ধতি। এবার হচ্ছে কিউমিন। কিউমিন পদ্ধতি মানে হচ্ছে অ্যালকিন থেকে তৈরি করা হচ্ছে, সেজন্য বলা হচ্ছে কিউমিন। আর আলকাত্রা, গ্রিগনাট বিকারক, বেনজিন, ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা কি তৈরি করতে পারবো, ফেনল তৈরি করতে পারবো। যেমন ধরো ডাও পদ্ধতির মাধ্যমে কিভাবে ফেনল তৈরি করা হয় একটু দেখে নিই। ডাও পদ্ধতির মাধ্যমে ফেনল তৈরি করার জন্য তোমাকে হচ্ছে একটা ওয়ার্ড কোড মাথায় রাখতে হবে। আবার বলতেছি, ডাও পদ্ধতির মাধ্যমে ফেনল তৈরি করার জন্য তোমাকে কি তৈরি করতে হবে, একটা ওয়ার্ড কোড মাথায় রাখতে হবে। এই যে ওয়ার্ড কোডটা দেখতে কি রকম, এই ওয়ার্ড কোড মানে কি? ওয়ার্ড কোড মানে হচ্ছে আমার মুখে মুখে বলো ক্লোরিন, সিরিয়ালি বলতে হবে ক্লোরিন, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে HCl। আবার বলছি ক্লোরিন, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং HCl। আবার বলছি ক্লোরিন, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং HCl। এটা হচ্ছে আমার ওয়ার্ড কোড। এখানে ডাও পদ্ধতির মাধ্যমে আমরা যদি কি তৈরি করি, আমরা যদি ফেনল তৈরি করি, তার জন্য আমাদেরকে আগে শিখতে হবে কি বেনজিন, অর্থাৎ বেনজিন আঁকা আমাদেরকে শিখতে হবে। সো বেনজিন হচ্ছে দেখতে এরকম। এই বেনজিনের পরে কি আসবে বলো, একটা ক্লোরিন দিতে হবে। কি দিতে হবে, একটা ক্লোরিন দিতে হবে। ক্লোরিন দিলে কি তৈরি হবে, ক্লোরিন দিলে কি তৈরি হবে খেয়াল করে দেখো। ক্লোরিন দিয়ে তৈরি হবে, সবাই জানো অবশ্যই এখানে একটা প্রভাবক দিতে হয়। সেই প্রভাবকের নাম হচ্ছে ফেরিক ক্লোরাইড, উপরে হচ্ছে ক্লোরো বেনজিন, তাই না? উপর হচ্ছে কি ক্লোরোবেনজিন। আর আমরা সবাই জানি এখানে কি তৈরি হবে, এখানে তৈরি হবে HCl। আচ্ছা, এখন এই ক্লোরোবেনজিনকে আমি আবার হাতে নিব। আবার বলছি, এই ক্লোরোবেনজিনকে আমি কি নিব, আবার হাতে নিব। কেন দেখো, আমি আবার ক্লোরোবেনজিনটা লিখলাম, অর্থাৎ সেকেন্ড স্টেপে লিখবো। এটা কিন্তু ফার্স্ট স্টেপ, এরপরে সেকেন্ড স্টেপ কিন্তু এটা। আমি শুধু আমি এই লাইনে লিখে ফেলতেছি কারণ যাতে জায়গা স্পেসটা আমি কমাতে পারি। খেয়াল করে দেখো, এই যে আমি এখানে লিখলাম কি ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিনের পর আমি কি দিব, সিরিয়ালি দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড দিব। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই সোডিয়াম হাইড্রোক্সাইড যে আমি দিলাম, এখানের মধ্যে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে অবশ্যই অক্সিজেনের ঋণাত্মকতার মান বেশি, অর্থাৎ অক্সিজেন হবে মাইনাস আর H হবে কি প্লাস। এখন খেয়াল করে দেখো এটা কিভাবে তৈরি হচ্ছে। এই Hটা চলে যাবে কার কাছে জানো, Cl এর কাছে, মিলে কি হবে HCl তৈরি করবে, উপরে থাকবে কি ONA, আর বাকিটা কি হবে HCl হবে। এটাকে বলা হয় সোডিয়াম ফিনেট। এটাকে বলা হয় কি সোডিয়াম ফিনেট। এটাকে বলা হচ্ছে কি সোডিয়াম, নামটা আমি একটু লিখে দিচ্ছি, সোডিয়াম ফিনেট। ফিনেট মানে হচ্ছে মনে হয় ফিনেটের স্পেলিং ভুল হতে পারে, ফিনেটের স্পেলিং হচ্ছে এরকম সোডিয়াম ফিনেট। সোডিয়াম কি হবে ফিনেট হবে, বাকিটা হচ্ছে HCl আমি লিখলাম না। এখন এই সোডিয়াম ফিনেটকে, আবার বলছি এই সোডিয়াম ফিনেটকে অর্থাৎ ONA, এই সোডিয়াম ফিনেটকে আমি কার সাথে বিক্রিয়া করাবো বলো, কার সাথে বিক্রিয়া করাবো? লাস্টে বাকি আছে যে HCl। লাস্টে কি বাকি আছে, HCl বাকি আছে। এখন আমি HCl যখন নিব, আমরা জানি HCl এর মধ্যে কি আছে, হাইড্রোজেন এবং ক্লোরিন আছে না, অর্থাৎ এই H এর মধ্যে H হচ্ছে পজিটিভ আর ক্লোরিন হচ্ছে নেগেটিভ, তাই না? অর্থাৎ আংশিক ঋণাত্মক। এগুলো আসলে আংশিক ঋণাত্মক আংশিক ধনাত্মক বোঝানো হয়, বাট আমি এভাবে লিখে দিচ্ছি বোঝানোর সুবিধার্থে। পরীক্ষা এভাবে লিখবা না, পরীক্ষা লিখবা আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক। তো এই সোডিয়ামের মধ্যে অবশ্যই সোডিয়াম প্লাস এবং অক্সিজেন মাইনাস। কেন বুঝছি জানো, কারণ মনে রাখবা যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সে মাইনাস হয়। সো অক্সিজেনটা মাইনাস কার কাছে যাবে, প্লাসের কাছে, মিলে কি হবে OH, আর বাকিটা হবে Na
Cl। তো অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম বেনজিন থেকে যে আমরা ফেনল তৈরি করলাম সেটা কোন পদ্ধতির মাধ্যমে? ডাও পদ্ধতির মাধ্যমে। আমাদের আশা করি বোঝানো হয়েছে। এবং এই যে এই ওয়ার্ড কোডটা তোমাকে মুখস্থ করতে হবে। ক্লোরিনের পর আমি কি দিব? সোডিয়াম হাইড্রোক্সাইড। অর্থাৎ এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। ক্লোরিনের পরে কি দিব? সোডিয়াম হাইড্রোক্সাইড। এরপরে কি দিব? HCl দিব। বুঝা গেছে? এখন চলে যাচ্ছি কিউমিন পদ্ধতি। এখন চলে যাব কোন পদ্ধতিতে? কিউমিন পদ্ধতি। খেয়াল করে দেখো, ডাও পদ্ধতির পর আমরা আলোচনা করব কোথায়? কিউমিন পদ্ধতি। কি আলোচনা করব বলো? কিউমিন। কিউমিন অর্থাৎ কিউমিন পদ্ধতিতে কিভাবে আমরা হচ্ছে বেনজিন ফেনল তৈরি করতে পারবো। ফার্স্ট অফ অল আমরা কি করব? একটা বেনজিন নিব। একটা কি নিব? বেনজিন নিব। এই বেনজিনের সাথে কিউমিন মানে হচ্ছে একটা অ্যালকিন নিতে হবে। অ্যাকচুয়ালি অ্যালকিন নিতে হবে। এই অ্যালকিনটা আমরা কত কার্বন বিশিষ্ট অ্যালকিন নিব? আমরা 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন নিব যার নাম হচ্ছে প্রপিন। প্রপিন নিছি। ভেরি গুড। এখানে আমরা প্রভাবক হিসেবে কাকে দিব জানো? প্রভাবক হিসেবে দিব ফসফরিক অ্যাসিড H3PO4 এবং এখানে তাপমাত্রা দিতে হবে 1800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন খেয়াল করে দেখো এখানে অ্যাকচুয়ালি হচ্ছে কি যে এখানে এই পুরো জিনিসটা কি? এটা একটা অ্যালকিন। আমি ফার্স্টে যখন বেনজিনটা আমি এখানে লেখা স্টার্ট করব, আমি এখানে বেনজিনটা লেখা স্টার্ট করছি। খেয়াল করে দেখো বেনজিনটা আমি লেখা স্টার্ট করছি। এই বেনজিনের উপরে এই পুরো অ্যালকিনটা বসে যাবে। কিভাবে দেখো? বেনজিনের উপরে প্রত্যেকটা জায়গায় হাইড্রোজেন আছে না? মানে এখানে আমি হাইড্রোজেন ধরো আমি একটু শো করালাম। এখানে একটা কি আছে? হাইড্রোজেন আছে। এখন এটা যখন হচ্ছে এই সাথে বিক্রিয়া করবে, এই হাইড্রোজেনটা আমার দ্বিবন্ধনের পাই ইলেকট্রন দ্বারা আকর্ষিত হবে। অর্থাৎ এই দ্বিবন্ধনের পাই ইলেকট্রন দ্বারা কি হবে? আকর্ষিত হবে। এবং এই হাইড্রোজেন কি করবে জানো? দ্বিবন্ধনের পাই ইলেকট্রনটাকে ভেঙে দিবে। অর্থাৎ ডাবল বন্ডটাকে ভেঙে দিবে কে? হাইড্রোজেন। কেন জানো? কারণ হাইড্রোজেন হচ্ছে একটা ইলেকট্রোফাইল। এই ইলেকট্রোফাইলের কাজটা কি? ইলেকট্রোফাইলের কাজটা হচ্ছে পাই ইলেকট্রনকে আকর্ষিত করা। পাই ইলেকট্রনকে আকর্ষিত করা। আবার বলতেছি ইলেকট্রোফাইলের কাজটা কি? পাই ইলেকট্রনকে আকর্ষিত করা। ইলেকট্রোফাইল মানে হচ্ছে কি? ইলেকট্রন লাভার। তো ইলেকট্রোফাইল সবসময় ইলেকট্রনকে খোঁজার জন্য কি করে? তৎপর থাকে। তো সেই ক্ষেত্রে সে হাইড্রোজেনটা হচ্ছে ডাবল বন্ডটাকে ভেঙে দিবে। ডাবল বন্ডটাকে যদি ভেঙে দেয়, তাহলে ডাবল বন্ডটাকে যদি ভেঙে দেয় তাহলে এই হাইড্রোজেনটা কার সাথে যুক্ত হবে? এখানে যুক্ত হবে নাকি এখানে যুক্ত হবে? প্রশ্ন আমি তোমার কাছে রাখছি, এই হাইড্রোজেনটা কোথায় যুক্ত হবে? এখানে যুক্ত হবে নাকি এখানে যুক্ত হবে? অবভিয়াসলি হাইড্রোজেনটা যুক্ত হবে এখানে। কেন? কারণ তেলের মাথায় তেল। মার্কোনিক নিয়ম কি ছিল? যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন অ্যাড করে দাও। অর্থাৎ তুমি যখন একটা অ্যালকিনের সাথে, অর্থাৎ এটা কি অপরিসম অ্যালকিন না? অপরিসম অ্যালকিন মানে কি? ডাবল বন্ড যুক্ত অ্যালকিনে, ডাবল বন্ড যুক্ত অ্যালকিনের কার্বনে যদি হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কি থাকে? ভিন্ন থাকে, সেটাকে বলা হচ্ছে অপরিসম অ্যালকিন। অপরিসম অ্যালকিন মানে হচ্ছে ডাবল বন্ডের কার্বনের পাশে যে হাইড্রোজেনগুলো থাকবে সেই হাইড্রোজেন পরমাণুর সংখ্যাগুলো কি থাকবে? ভিন্ন থাকবে। এগুলো আমি মার্কোনিক নিয়ম তোমাদের আলোচনা করেছিলাম। এখন খেয়াল করে দেখো এই হাইড্রোজেনটা ডাবল বন্ডটাকে ভেঙে দিয়ে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে যুক্ত হবে। অর্থাৎ এইখানে যুক্ত হবে। তাহলে এখানে যুক্ত হওয়ার পরে সিএসটা হচ্ছে এখানে থেকে যাবে। কারণ এখানে মাঝখানে সিএইচ আছে, সিএইচটা আমি লিখলাম। তাহলে এদিকে একটা সিএস3, এদিকে একটা সিএস3। তাহলে এটাকে কিভাবে লেখা যায়? এটাকে লেখা যায় হচ্ছে এইভাবে। এখানে একটা সিএস3 এবং এখানে একটা সিএস3। এভাবে আমরা লিখলাম। এবং খেয়াল করে দেখো এখানে প্রত্যেকটা কার্বনের হাত ফিল আপ হইছে। স্যার হাত কেমনে ফিল আপ হইছে স্যার বুঝি নেই। আচ্ছা, হাত কেমনে ফিল আপ হইছে সেটা বোঝার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। এখানে কার্বনের সাথে কার হাত? হাইড্রোজেনের হাত। এটা তুমি আমরা বিলিভ করো? আচ্ছা, সো কার্বনে একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, চারটা হাত। এবং এই কার্বনে চারটা হাত ফিল আপ হয়েছে, তিনটা চারটা, তিনটা চারটা। অর্থাৎ প্রত্যেকটা কার্বনে চারটা করে হাত ফিল আপ হয়েছে। এখন এটাকে আমি সিএইচ লিখতে পারি অথবা সিএইচটাকে আমি একটা বন্ড আকারে লিখতে পারি। সো সিএইচ, সিএইচ3, সিএইচ3। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো এটার নামটা কি? এটার নামটা বলা হচ্ছে কিউমিন। এটার নামটা কি বলা হচ্ছে বলো? কিউমিন। নামটা কি বলা হচ্ছে? কিউমিন। নামটা কি বলা হচ্ছে বলো? কিউমিন। এই কিউমিন, এই যে কিউমিন যে প্রোডাক্টটা আমি পাইলাম, এই কিউমিন থেকে আমরা এখন ফেনল তৈরি করব। কেমনে? কেমনে? আমরা একটু পাশে লিখে দিচ্ছি, একটা কাজ করে আমরা পাশে লিখে দিচ্ছি কিউমিন থেকে আমরা কিভাবে প্রোডাক্টটা তৈরি করব, তো ফেনল কিভাবে তৈরি করব। খেয়াল করে দেখো, এই যে আমি কিউমিনটা আবার নিলাম, তুমি নিচে আবার কিউমিনটা লিখলাম। কিউমিন মানে হচ্ছে কি? সিএইচ। এটা আমি একসাথে লিখে ফেলি। কিউমিন মানে কি বলো? সিএইচ। কিউমিন মানে কি বলো? সিএইচ। এই কিউমিনের সাথে এখন আমি নিব কাকে বলো? আমি এখন এটাকে জারণ করাবো কার্বন মনোক্সাইডের উপস্থিতিতে। জারণ মানে কি জানো? জারণ মানে হচ্ছে অক্সিজেন সংযোজন, অর্থাৎ অক্সিজেন অ্যাড হবে। কিভাবে অক্সিজেন অ্যাড হবে সেটা নিয়ে একটু আমরা আলোচনা করি। কিভাবে অক্সিজেন অ্যাড হবে সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। তার আগে আমি একটা কাজ করি, আমি এই জিনিসটা একটু মুছে দিই। কোন জিনিসটা ভাইয়া? এই জিনিসটা একটু মুছে দিই। সো মুছে দিছি। আচ্ছা, মুছে দেওয়ার পর একটা জিনিস খেয়াল করে দেখো, দুইটা অক্সিজেন এখানে যুক্ত হবে, অর্থাৎ COOH যুক্ত হয়েছে। দুইটা অক্সিজেন এইখানে ঢুকে যাবে। ঢুকছে? ঢোকার পরে এখানে কি আছে? CH3 আছে, আর এই জায়গায় কি আছে? CH3 আছে।
এটাকে বলা হচ্ছে কিউমিন হাইড্রোপারক্সাইড। এটাকে বলা হচ্ছে কি? কিউমিন হাইড্রোপারক্সাইড। স্যার এগুলো কি কঠিন কঠিন নাম, খেয়াল করে দেখো। এটাকে বলা হচ্ছে কিউমিন হাইড্রোপারক্সাইড। এটাকে বলা হচ্ছে কি? কিউমিন হাইড্রোপারক্সাইড। হাইড্রোপারক্সাইড কেন আমি তোমাকে বলি, ফার্স্ট অফ অল হাইড্রোজেন আছে সেজন্য হাইড্রো। পারক্সাইড মানে কাকে বলে? পারক্সাইড মানে হচ্ছে যে সকল অক্সিজেনের জারণ সংখ্যা -1। খেয়াল করে দেখো এখানে অক্সিজেনের জারণ সংখ্যা -1 কেমন আমি বুঝতে পারছি। এখানে ভাইয়া কার্বনের উপরে এই যে কার্বনের নিচে একটা বন্ড, এদিকে একটা বন্ড, এদিকে একটা বন্ড, তাই না? আচ্ছা, এরপর অক্সিজেন কয়টা আছে? 2টা আছে। খেয়াল করে দেখো এই অক্সিজেনের জারণ সংখ্যা কত? অক্সিজেন আর কার্বনের মধ্যে তড়িৎদ্রাত্মকতার মান কার বেশি? অক্সিজেনের বেশি। সো অক্সিজেন কার্বন থেকে ইলেকট্রন টেনে নিবে, সো অক্সিজেন চার্জ -1। আবার এই অক্সিজেন এবং অক্সিজেনের মধ্যে তড়িৎদ্রাত্মকতার পার্থক্য কত? 0। সো কেউ কারোটা টানবে না, সো এখানে কিছু হবে না। আবার এই অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রনিটির মান কার বেশি? অক্সিজেনের বেশি, সো অক্সিজেন এখানে -1 হবে। তো দেখা যাচ্ছে এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত আসছে? -1। মনে রাখবা যে সকল অক্সিজেনের জারণ সংখ্যা -1, আবার বলছি যে সকল অক্সিজেনের জারণ সংখ্যা -1 তাদেরকে বলা হয় পারক্সাইড। তাদেরকে বলা হয় কি? পারক্সাইড। আর হাইড্রো কেন? কারণ হচ্ছে এটা কি? হাইড্রোজেন আছে। আর কিউমিন কেন? কারণ এটা কিউমিন থেকে আসছে। এতটুকু বোঝা গেছে, এটাকে বলা হয় কিউমিন, কিউমিন হাইড্রোপারক্সাইড। এখন এই কিউমিন হাইড্রোপারক্সাইডকে আবারও বলছি, এই কিউমিন হাইড্রোপারক্সাইডকে আমি যদি কি করি, আমি যদি আদ্র বিশ্লেষণ করি, এই কিউমিন হাইড্রোপারক্সাইডকে কিভাবে লিখবো এটা আমি সুন্দর করে এটা কাজ করি। খেয়াল করে দেখো কিউমিন হাইড্রোপারক্সাইড, তাই না? কিউমিন হাইড্রোপারক্সাইড একটু নিচে করে লিখতে হবে, কিউমিন হাইড্রোপারক্সাইড। অর্থাৎ এখানে আমি কি লিখবো দেখো? COOH। কি লিখবো বলো? COOH। এই কিউমিন হাইড্রোপারক্সাইডকে আমি এখন কি করব? মুখে মুখে বলো, মুখে মুখে বলো, আদ্র বিশ্লেষণ করব। আমি কি করব? আদ্র বিশ্লেষণ করব। আদ্র বিশ্লেষণ কেমনে করে? আদ্র বিশ্লেষণ কেমনে করে? পানি দিয়ে দিব। কি দিব? পানি দিয়ে দিব। সো পানি দিলে আদ্র বিশ্লেষণ হয়ে যাবে। খেয়াল করে দেখো পানি কি করবে জানো? পানি একটা কাজ করবে, পানি একটা কাজ করবে, এটাকে ভাঙবে। কিভাবে ভাঙবে আমি একটু বলে রাখি। পানির কাজ হচ্ছে আদ্র বিশ্লেষণ, অর্থাৎ ভেঙে দিবে, বিয়োজন করাবে। কিভাবে বিয়োজন করাবে আমি তোমাকে বলে দিচ্ছি। এখানে নিয়মটা হচ্ছে এই যে CH3CO আছে না, CH3CO আছে না, সেটা আলাদা হয়ে যাবে, বিয়োজিত হয়ে আলাদা হয়ে যাবে। CH3CO যখন আলাদা হবে, এই OH-টা হচ্ছে এখানে বসবে। এটা হচ্ছে কিউমিন পদ্ধতিতে, আবার বলছি এটা হচ্ছে কিউমিন পদ্ধতিতে ফেনল তৈরি করছি। এটা কি? কিউমিন পদ্ধতিতে ফেনল তৈরি করছি, এটাকে বলা হচ্ছে ফেনল। এটাকে বলা হচ্ছে কি? ফেনল। অর্থাৎ কেউ যদি বলে যে কিউমিন পদ্ধতিতে কিভাবে আমরা ফেনল তৈরি করতে পারবো, তাহলে কি করতে হবে? আমাকে ফার্স্টে আগে কি করতে হবে? একটা প্রোপিন দিতে হবে। প্রোপিনের সাথে ফসফরিক অ্যাসিড 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে আমার তৈরি হবে কিউমিন। কিউমিনকে আমি যদি কি করাই? জারণ করাই, তাহলে হবে কিউমিন হাইড্রোপারক্সাইড। কিউমিন হাইড্রোপারক্সাইডকে যদি আদ্র বিশ্লেষণ করাই, তাহলে আমার তৈরি হচ্ছে ফেনল। অর্থাৎ আমরা দুইটা পদ্ধতিতে আলোচনা করলাম, একটা হচ্ছে দাওয়া পদ্ধতি আর একটা হচ্ছে কি? কিউমিন পদ্ধতি। আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা আলোচনা করব কিভাবে আলকাতরা থেকে ফেনল তৈরি করা হয়। আলকাতরা থেকে কিভাবে ফেনল তৈরি করা হয়। সো খেয়াল করে দেখো সবাই, ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে আলকাতরা মানে কি। আলকাতরা মানে হচ্ছে বিটুমিনাস কয়লাকে বিটুমিনাস কয়লাকে 900 থেকে 1100 ডিগ্রি সেলসিয়াস বিটুমিনাস কয়লাকে 900 থেকে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিধ্বংসীভাবে যদি পাতন করি, তাহলে আমার কি তৈরি হবে বলো? আমার তৈরি হবে আলকাতরা। কি তৈরি হবে? আলকাতরা। নীল কালি দিয়ে লিখে দিচ্ছি, কি তৈরি হবে? আলকাতরা। মনে রাখবা এই আলকাতরাকে আমি যদি আবার 250 থেকে অথবা 170 থেকে 230 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি যদি আবার পাতন করাই, আমি কি তৈরি করবো জানো? আমি তৈরি হবে মধ্যম তৈল। কি তৈরি হবে বলো? মধ্যম তৈল। এই মধ্যম তৈল মানে কি? এই মধ্যম তৈলে 3টা প্রোডাক্ট থাকে। কয়টা প্রোডাক্ট থাকে বলো? 3টা প্রোডাক্ট থাকে। যেমন 1 নাম্বার হচ্ছে সেখানে থাকবে ফেনল। 2 নাম্বার প্রোডাক্ট যেখানে থাকবে সেটা হচ্ছে আমি যদি বলি ন্যাপথালিন। কি থাকবে বলো? ন্যাপথালিন।
ন্যাপথালিন। এরপর 3 নম্বর যে প্রোডাক্টটা থাকবে সেটা হচ্ছে ক্রিসল। ক্রিসল ক্রিসল এগুলো সবগুলো হচ্ছে কি, এগুলো সবগুলো হচ্ছে জৈব যৌগ, ফেনল, ন্যাপথালিন, ক্রিসল। অর্থাৎ এই মধ্যম তৈল থেকে আমি 3টা প্রোডাক্ট পাবো, ফেনল, ন্যাপথালিন এবং ক্রিসল। মনে রাখবা এই যে মধ্যম তৈল যে আমি এখানে পাইলাম কি কি, ফেনল, ন্যাপথালিন এবং ক্রিসল। এই মধ্যম তৈল থেকে আমাকে আলাদাভাবে ফেনলটা তৈরি করতে হবে। কিভাবে দেখো, মধ্যম তৈলের সংকেত কিরকম, মধ্যম তৈল দেখতে হুবহুব হচ্ছে ফেনলের মতো, কিন্তু এটা বিশুদ্ধ ফেনল না। আবার বলছি স্যার মধ্যম তৈল মানে কি, মধ্যম তৈল মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা, যেখানের মধ্যে ন্যাপথালিন এবং ক্রিসল কি থাকে, মিক্স থাকে। ন্যাপথালিন এবং কি থাকে, ক্রিসল মিক্স থাকে। ক্রিসল মানে কি সেটা আমি বলতেছি, ফেনলের উপরে, ফেনলের নিচে একটা অ্যালকাইল মূলক থাকবে, সেটাকে ক্রিসল। ক্রিসল আমি একটু পরে আলোচনা করব। যেমন এটা কি, এটা হচ্ছে মধ্যম তৈল। এই মধ্যম তৈলের সাথে তুমি, এই মধ্যম তৈলের সাথে তুমি কি করতে পারো, দুইভাবে করতে পারো। যেমন একটা সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে পারো। সোডিয়াম হাইড্রোক্সাইড যদি দাও, সেখানে কি তৈরি হবে বলো, অবশ্যই তৈরি হবে সোডিয়াম ফিনেট। সোডিয়াম ফিনেট না স্যার কেমনে, দেখো এই যে খেয়াল করে দেখো, এই যে আমি এখানে কি পাইছি, OH এর সাথে H মিলে, এটা কেমনে দেখো, এই যে H এবং OH মিলে কি তৈরি করবে, পানি তৈরি করবে। এই যে OH এবং H মিলে পানি তৈরি করবে। আর বাকিটা কি, সোডিয়াম ফিনেট আয়ন, এটাকে বলে সোডিয়াম ফিনেট আয়ন। এই যে সোডিয়াম ফিনেট আয়ন যে আমি পাইলাম, এই সোডিয়াম ফিনেট আয়ন থেকে আমাদেরকে কি তৈরি করতে হবে, ফেনল তৈরি করতে হবে। কিভাবে ফেনল তৈরি করবো একটু দেখে নিচ্ছি। আচ্ছা আমি একেবারে এখানে লিখে ফেলি। সোডিয়াম ফিনেট আয়ন থেকে আমরা যদি ফেনল তৈরি করতে চাই, 2 স্টেপে করা যেতে পারে। 1 নম্বর স্টেপ হচ্ছে তুমি কি দিতে পারো, তুমি সালফিউরিক অ্যাসিড দিতে পারো। সালফিউরিক অ্যাসিড দিতে পারো। কেমনে দেখো, সালফিউরিক অ্যাসিড দিলে কি হবে, সালফিউরিক অ্যাসিড দিলে কি হবে, সালফিউরিক অ্যাসিড দিলে যে কাজটা হবে সেটা হচ্ছে, এই যে Na আছে না, Na কার কাছে যাবে, সালফেটের কাছে চলে যাবে, মিলে কি হবে বলো, NaSO4। তো সালফেটের যোজনী কত, 2। আর H2 তো চলে যাবে এখানে। তুমি বলতে পারবে হাইড্রোজেন তো 2টা, সোডিয়াম তো এখানে ছিল 1টা, তাহলে মিলে নাই। তাহলে একটা কাজ করি, আমরা এখানে 2 মোল দিয়ে দিই। এখন সোডিয়াম 2টা হইছে, সোডিয়াম এখানে 2টা, তাই না? আচ্ছা এরপরে সালফেট এখানে একটা, সালফেট এখানে একটা, আর এখানে 2 যেহেতু দিচ্ছি তাহলে বেনজিন 2টা, তাহলে এখানেও বেনজিন 2টা হবে। হাইড্রোজেনও 2টা, অক্সিজেনও 2টা, তৈরি হয়ে গেছে। এরপরে আরেকটা স্টেপ যদি বলি, সেটা হচ্ছে কোনটা বলো, সেটা হচ্ছে এটা। আমি এখানে আবার নিলাম ফেনল, আমি এখানে কি নিলাম, আবার ফেনল নিলাম। ফেনলের উপরে কি আছে বলো, ফেনলের উপরে আছে হচ্ছে, ফেনল না আসলে মধ্যম তৈল। মধ্যম তৈলের উপরে কি, মধ্যম তৈল মানে কি, ফেনলের উপরে ওয়েস্ট থাকবে, মানে এটা অবিশুদ্ধ, বিশুদ্ধ না। এখন খেয়াল করে দেখো, এই যে আমি এখানে সালফিউরিক অ্যাসিড নিলাম, সেম জিনিসটা আমি আবার নিতে পারতাম না, অন্য স্টাইলে করা যেতে পারতো। কেমনে দেখো, আমি যদি সোডিয়াম ফিনেট আয়নটা নিই এবং এখানে পানি এবং কার্বন ডাইঅক্সাইড দিব, আমি সেম ভাবে আবার তৈরি করতে পারি, অল্টারনেটিভ প্রসেস। কেমনে দেখো, পানি এবং কার্বন ডাইঅক্সাইড দিলে কি হয় জানো, পানি এবং কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে, সেটা হচ্ছে H2CO3, অর্থাৎ এখানে Na চলে যাবে কার কাছে, CO3 এর কাছে, অর্থাৎ Na2CO3। আর উপরে কি হবে বলো, উপরে হবে কি, OH, অর্থাৎ Na2CO3 উপরে কি হবে, OH, উপরে কি হবে, OH, অর্থাৎ এটা 2 মোল, এটা 2 মোল সমতকরণ এখন মিলে গেছে। এটাকে বলা হয় ফেনল। মনে রাখবা এই যে ফেনল, এই যে ফেনল, দুটো কিন্তু সেম প্রসেস, মানে ভিন্ন প্রসেসে করছি, বাট আনসার কিন্তু সেম। এই দুটো ফেনল হচ্ছে কি, বিশুদ্ধ ফেনল। আবার বলছি, এই দুটো ফেনল কি, বিশুদ্ধ ফেনল। এই ফেনলটা হচ্ছে কি, বিশুদ্ধ ফেনল। এখন আমরা চলে যাচ্ছি গ্রিডনার বিকারকে। গ্রিডনার বিকারকটা আমি তোমাদেরকে এখানে ছোট করে দেখাই দিচ্ছি, খুব সিম্পল ভাবে দেখা দিচ্ছি। গ্রিডনার বিকারক কাকে বলে পড়াইছিলাম, কিন্তু অনেকবার পড়াইছিলাম। গ্রিডনার বিকারক কাকে বলে, গ্রিডনার বিকারক বলে আসলে, এখানে গ্রিডনার বিকারক বলতে এটা বোঝানো হচ্ছে যে, এই যে দেখো বেনজিনের উপরে কি আছে, এটা একটা বেনজিন, এখানে আমি দিলাম MgBr। গ্রিডনার বিকারক কাকে বলে, গ্রিডনার বিকারক মানে হচ্ছে যেখানে একটা ম্যাগনেসিয়াম থাকবে এবং সেখানে কি থাকবে, একটা ধাতু থাকবে, মানে ধাতু বলতে একটা হ্যালাইড থাকবে, ম্যাগনেসিয়ামের একটা হ্যালাইড থাকবে, এবং অ্যালকাইল হ্যালাইড থাকতে পারে। অনেকে বলতে পারে যে CH3MgBr একটা গ্রিডনার বিকারক ছিল, এটাকে আমি গ্রিডনার বিকারক। দেখো এটা কিন্তু অনেকটা অ্যালকাইল হ্যালাইডের মতো। যেমন এটাকে বলা হয় ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এটাকে বলা হয় কি জানো, ফিনাইল। প্রশ্ন হচ্ছে ফিনাইল মানে কি স্যার, ফিনাইল মানে কি, ফিনাইল মানে কি, ফিনাইল মানে হচ্ছে বেনজিন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, সেটাকে বলা হয় ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড।
বেনজিন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে সেটাকে বলা হয় ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, সেটাকে বলা হয় ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এই ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সাথে আমি এখন কি করব, আমি এখন হচ্ছে কি ড্রাই ইথার দিব। আমি এখানে কি দিব, ড্রাই ইথার দিব। আর এখানে আমি অক্সিজেন গ্যাস চালনা করে দিব, কি হচ্ছে দেখো স্যার এখানে কি হচ্ছে, একটা জিনিস খেয়াল করে দেখো কি হচ্ছে, একটু দেখো, খুবই ইন্টারেস্টিং। উপরে কি থাকবে বলো, OMgBr, উপরে কি থাকবে বলো, OMgBr, এটাকে বলা হয় ফিনাইল অক্সাইড ম্যাগনেসিয়াম ব্রোমাইড। কি বলা হয় আমি আবার লিখে দিচ্ছি, এটাকে বলা হয় ফিনাইল অক্সাইড ম্যাগনেসিয়াম ব্রোমাইড। ফিনাইল অক্সাইড ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এই ফিনাইল অক্সাইড ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সাথে আমি যদি এখন কি তৈরি করব বলো, এটার সাথে আমি কি দিতে পারি, এটাকে যদি আমি এখন পানি দিয়ে দিই, কি দিব, পানি দিয়ে দিলে কি হয় দেখো, পানিকে ভাঙলে একটা OH মাইনাস আয়ন আসে এবং একটা H প্লাস আয়ন আসে। তো আমি এখানে কি করলাম, আমি হচ্ছে এখানে উপরে দিলাম, খেয়াল করে দেখো এই যে OH বের হইছে আর H প্লাস বের হইছে। অক্সিজেন আর ম্যাগনেসিয়ামের মধ্যে প্লাস কে, অবশ্যই হচ্ছে ম্যাগনেসিয়াম, আর অক্সিজেন হচ্ছে মাইনাস কার কাছে যাবে, প্লাসের কাছে যাবে। সো মিলে কি হচ্ছে OH, ফেনল তৈরি হয়ে গেছে না। বাকিটা কি MgOH-Br, কারণ OH-টা যাবে, OH মাইনাসটা যাবে প্লাসের কাছে। সো MgOH-Br, এটা হয়ে গেল গ্রিডনার বিকারক থেকে কিভাবে আমরা কি তৈরি করব, ফেনল তৈরি করব। এখন চলে হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে কিভাবে ফেনল তৈরি করা যায়। আবারও বলছি, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড মানে কি, তার আগে আমাকে জানতে হবে এনিলিন আমরা চিনি কিনা। হোয়াট ইজ এনিলিন? এনিলিন মানে দেখতে এরকম যে NH3, এটাকে বলা হয় এনিলিন। বেনজিনের উপরে যদি অ্যামোনিয়া দিই সেটাকে কি বলা হয়, এনিলিন বলা হয়। এই এনিলিন যে যৌগটা আছে সেই যৌগটার মধ্যে আমরা দিয়ে দিব কি জানো, আমরা দিয়ে দিব সোডিয়াম নাইট্রাইট, আর এখানে আমি কি দিব, HCl দিব। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমি নীল কালিতে লিখে দিচ্ছি, এখানে আমি লিখে দিব সেটা কি 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আবারও বলছি, এটা কি দিলাম, অ্যামোনিয়ার বেনজিন মানে এনিলিন, এটাকে বলা হয় এনিলিন, এটাকে বলা হয় কি এনিলিনের সাথে আমি কি দিব, সোডিয়াম নাইট্রেট দিব, HCl 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং খেয়াল করে দেখো এখানে কি তৈরি হবে, এটা নিয়ে তোমাদের একটু সমস্যা থাকতে পারে, আমি আগে থেকে বলে দিচ্ছি খুব সহজভাবে দেখো। ফার্স্ট অফ অল এখানে তৈরি হবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। কিভাবে দেখো, এখানে নাইট্রোজেন কয়টা, 2টা, অর্থাৎ সরি এটা না এটা, এই নাইট্রোজেন মানে এই নাইট্রোজেন মিলে কি তৈরি হবে জানো, N2 তৈরি হবে। আর এই Clটা এখানে আসবে, সেটাকে বলা হয় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এটা তোমাকে একটু কষ্ট করে মাথায় রাখতে হবে, এটা তোমাকে কি করতে হবে, মাথায় রাখতে হবে। আমি আবার বলছি এটা তোমাকে মাথায় রাখতে হবে, এটাকে বলা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। কষ্ট করে একটু লিখে রাখো, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি আমি এখন পানি দিয়ে দিই, আমি আবারও বলছি, এখন তুমি কি করবা, এখন তুমি পানি দিয়ে দিবা। সো পানি যখন দিবা, পানি মানে কি OH মাইনাস, অর্থাৎ OH মাইনাস এবং H প্লাস। এখন খেয়াল করে দেখো এখানে এক্স্যাক্টলি সমস্যাটা কোন জায়গায়। পানি যখন দিচ্ছ তখন এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমার নাইট্রোজেনটা বেরিয়ে যাবে। এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমার কি বেরিয়ে যাবে, নাইট্রোজেনটা বেরিয়ে যাবে, অর্থাৎ এই নাইট্রোজেনটা আমার কি হয়ে যাবে, বেরিয়ে যাবে। এখন দেখো নাইট্রোজেন কোনটা, এই যে এই নাইট্রোজেনটা বেরিয়ে গেছে, ওকে। আর এই যে Clটা আছে না, Clটা চলে যাবে হাইড্রোজেনের সাথে, মিলে কি হবে, কারণ Cl হচ্ছে মাইনাস থাকে আর হাইড্রোজেন হচ্ছে প্লাস, মাইনাসকে আকর্ষণ করবে, আর OH-টা চলে আসবে কোথায়, এই উপরে। সো মিলে কি হচ্ছে বলো, ফেনল হচ্ছে। অর্থাৎ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা কি তৈরি করতে পারি, ফেনল তৈরি করতে পারি। এবং এটা ভেরি ইম্পর্টেন্ট। সো আমাদের 5টা পদ্ধতি এখন শেখা হয়ে গেছে, আমি একটু শর্টলি একটু ব্রিফ করে ফেলি। দেখো খেয়াল করে দেখো, প্রথম হচ্ছে কি বলো, ডাও পদ্ধতি মানে কি, ক্লোরিন সোডিয়াম হাইড্রোক্সাইড HCl, মুখে মুখে বলো ক্লোরিন সোডিয়াম হাইড্রোক্সাইড HCl। কিউমিন পদ্ধতি মানে কি, একটা বেনজিনের সাথে প্রপিন নিব, ফসফরিক অ্যাসিড দিব, 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিউমিন তৈরি হবে। কিউমিনের সাথে আমি কি দিব,
কিউমিনের সাথে আমি হচ্ছে জারণ করাবো, জারণ করালে কিউমিন হাইড্রোপারঅক্সাইড তৈরি হবে, কিউমিন হাইড্রোপারঅক্সাইডকে আদ্র বিশ্লেষণ করলে আমার ফেনল তৈরি হবে। আলকাত্রা মানে কি? আলকাত্রা হচ্ছে কিভাবে তৈরি করা হয় বললাম, বিটুমিনাস কয়লাকে 900 থেকে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমি কি করি, বিধ্বংসীভাবে যদি পাতন করি, তাহলে আমার আলকাত্রা তৈরি হয়। এবং এই আলকাত্রাকে আমি যদি 170 থেকে 230 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আবার পাতন করলে আমার কি তৈরি হয়, মধ্যম তৈল পাওয়া যায়। এই মধ্যম তৈলের মধ্যে আমার 3টা প্রোডাক্ট আছে, যেটা ফেনল, ন্যাপথ্যালিন এবং ক্রিসল। এখান থেকে আমরা আলাদাভাবে করতে হবে কি, মানে এই 3টা দিকে আমার ফেনলকে আলাদা করতে হবে, অর্থাৎ এটা হচ্ছে কি অবিশুদ্ধ ফেনল। অবিশুদ্ধ ফেনলকে দেখে আমরা কিভাবে বিশুদ্ধ ফেনল তৈরি করব দেখে নিচ্ছি। এই যে ফেনল নিলাম, ফেনলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কি তৈরি হবে, সোডিয়াম ফিনাইড আয়ন, সোডিয়াম ফিনাইড সালফারিক অ্যাসিড দিলে, আর আরেকটা কি পানি অথবা কার্বন ডাইঅক্সাইড দিতে পারো, তাও কিন্তু ফেনল তৈরি হবে। আর লাস্ট হচ্ছে গ্রিনার বিকার, গ্রিনার বিকার হচ্ছে এটা। আর লাস্টে পড়লাম বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, কিন্তু বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের জন্য আমাকে কি লাগতে হবে, আগে এনিলিন তৈরি করতে হবে। আশা করি সবাইকে বোঝাতে পারছি। এবং আমাদের প্রস্তুতির পড়া এখন এখানে শেষ, এখানে শেষ। এখন আমরা দেখে নিব ফেনলের রাসায়নিক ধর্ম। এখন আমরা কি দেখে নিব ফেনলের রাসায়নিক ধর্ম। ফেনলের কি দেখে নিব বলো, ফেনলের দেখে নিব রাসায়নিক ধর্ম। এই যে ফেনলের রাসায়নিক ধর্ম কি কি একটু আলোচনা করে নি। ফেনলের রাসায়নিক ধর্ম যেমন 1 নাম্বার আছে PCl5 বিক্রিয়া, PCl5 বিক্রিয়া। তো ফেনলের সাথে কার বিক্রিয়া হবে, PCl5 বিক্রিয়া হবে। কিভাবে হবে একেবারে দেখে নিচ্ছে, একেবারে দেখে নি। যেমন তুমি একটা ফেনল নাও, তুমি একটা কি নিছে বলো, ফেনল নিছে, এক লাইন বিক্রিয়া হবে, ফসফরাস পেন্টাক্লোরাইড আর কি এটা। সো OH দিলাম এখানে, PCl5 দিলাম। মনে রাখবা PCl5 যখন দিবা তখন সেখানে কি তৈরি হবে বলো, একটা অবশ্যই HCl তৈরি হবে, আরেকটা তৈরি হবে POCl3, ফসফরাস অক্সাইড ট্রাইক্লোরাইড। ওকে, ফসফরাস অক্সাইড ট্রাইক্লোরাইড অর্থাৎ POCl3। আর বাকিটা কি হবে জানো, বাকিটা কি হবে, বাকিটা হবে ক্লোরোবেনজিন। ক্লোরিন এখানে 3টা এবং 4টা, ক্লোরিন এখানে টোটাল কয়টা, 5টা। বাকি ক্লোরিন কয়টা আছে, একটা। অর্থাৎ এখান থেকে আমরা ক্লোরোবেনজিন তৈরি করতে পারি। পরীক্ষা মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে যে ফেনল থেকে আপনি কিভাবে ক্লোরোবেনজিন তৈরি করতে পারবেন। প্রশ্ন হচ্ছে আপনি ফেনল থেকে কিভাবে ক্লোরোবেনজিন তৈরি করতে পারবেন বলো। ফেনল থেকে ক্লোরোবেনজিন তৈরি করতে গেলে কি করতে হবে, PCl5 এর সাথে বিক্রিয়া করাতে হবে, HCl POCl3, এবং ক্লোরোবেনজিন তৈরি হয়ে গেছে। এরপর 2 নম্বর পয়েন্টটা হচ্ছে আপনি চাইলে ফেনল নিলেন, এই যে ফেনলটা আমি নিলাম এখানে, এই ফেনলের সাথে আমি এখন কি করতে পারি, আমি এখন জিঙ্ক নিতে পারি। এবং জিঙ্ক নিলে কি হবে, পাতন হবে। জিঙ্ক নিলে কি হবে, পাতন হবে। ফেনলের সাথে যদি জিঙ্ক দাও তাহলে সেখানে কি তৈরি হবে, বেনজিন তৈরি হবে। কেমনে বেনজিন তৈরি হবে সেটা একটু দেখে নিচ্ছি। ফার্স্ট অফ অল খেয়াল করে দেখো, ফেনলের সাথে যখন আমরা ফেনলের সাথে যখন আমরা জিঙ্ক নিব, জিঙ্কের কাজ হচ্ছে অক্সিজেনকে গিলে খাওয়া। আমি আবার বারবার বলছি, জিঙ্কের কাজ হচ্ছে অক্সিজেনকে গিলে খাওয়া। সে অক্সিজেনকে গিলে খাবে, শুধু সে কাকে গিলে খাবে, অক্সিজেনকে গিলে খাবে। সো বেনজিনের উপরে কি আছে, H আছে। সো H লেখা না লেখা সেম কথা। তো আমি H কে লিখতে পারি নাও লিখতে পারি, কারণ H কিন্তু সব জায়গায় আছে। তো এটাকে কি বলা হয়, বেনজিন বলা হয়। আজ থেকে মাথায় রাখো, ফেনলকে তুমি যদি জিঙ্ক দিয়ে যদি পাতন করাও তাহলে কি তৈরি করবা, বেনজিন তৈরি করবা। আর ফেনলকে যদি PCl5 দাও ক্লোরোবেনজিন তৈরি হবে। আবার বলছি, ফেনলকে PCl5 দিলে ক্লোরোবেনজিন, আর ফেনলকে যদি পাতন করো তাহলে কি তৈরি হবে, বেনজিন তৈরি হবে। কি তৈরি হবে, বেনজিন তৈরি হবে। এখন চলে যাচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট পড়াতে, কোপ বিক্রিয়া। কোপ কি বিক্রিয়া বলো, কোপ বিক্রিয়া। কোপ বিক্রিয়া কিভাবে তৈরি করে সেটা একটু দেখে নিই। মানে কোপ বিক্রিয়ার মাধ্যমে আমরা কি করতে পারি। কোপ বিক্রিয়ার মাধ্যমে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অ্যাসিড আবিষ্কার করব। খেয়াল করে দেখো, কোপ বিক্রিয়ার জন্য আবার ওয়ার্ড কোড মুখস্থ করতে হবে। আবার ওয়ার্ড কোড আছে। স্যার ভাইয়া এত ওয়ার্ড কোড কেন, এত ওয়ার্ড কোড কেন? খেয়াল করে দেখো, ওয়ার্ড কোডটা কি। ওয়ার্ড কোডটা হচ্ছে, আমি আবার বলছি ওয়ার্ড কোডটা কি। যেমন আমরা ডা পদ্ধতির জন্য পড়েছিলাম কি, ক্লোরিন, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে HCl পড়েছিলাম। এখন আমরা কোপ বিক্রিয়ার জন্য পড়বো কি জানো, ফার্স্টে সোডিয়াম হাইড্রোক্সাইড আসবে,
এরপর আসবে কোনটা জানো, কার্বন ডাইঅক্সাইড, আর লাস্টে গিয়ে HCl। অর্থাৎ দুইটার মধ্যে তফাৎ কোথায়, ডিফারেন্স কোথায়? ফার্স্টে সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে আসবে, এবার কার্বন ডাইঅক্সাইড যেটা এখানে ছিল না, আর লাস্টে HCl এর মতো লাস্টে থাকবে, মাঝখানে শুধু কার্বন ডাইঅক্সাইড অ্যাড করে দিব, আর সোডিয়াম হাইড্রোক্সাইডটা আগে চলে আসবে। সো কোপ বিক্রিয়ার জন্য কোনটা? এটা। আর এটা কোনটা? দাও পদ্ধতি। এটা কোনটা? দাও পদ্ধতি। এটা কোনটা? কোপ বিক্রিয়া। আশা করি বোঝাতে পারছি, আশা করি বোঝাতে পারছি, আশা করি বোঝাতে পারছি। খেয়াল করে দেখো এখন আমি কোপ বিক্রিয়ার মাধ্যমে কিভাবে তৈরি করব। সো আমি একটু দেখতেছি, দেখো ফার্স্ট আমি একটা বেনজিন নিলাম, বেনজিন মানে ফেনল নিব। অ্যাকচুয়ালি আমি কি নিব বলো? ফেনল নিব। আমি কি নিব বলো? ফেনল নিব। ফেনলের সাথে কার বিক্রিয়া হবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হবে। ফেনলের সাথে কার বিক্রিয়া হবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হবে। সো সোডিয়াম হাইড্রোক্সাইড যখন বিক্রিয়া করব তখন কি তৈরি করব বলো? কি তৈরি হবে? সবাই জানো, সোডিয়াম ফিনেট আয়ন তৈরি হবে। কি তৈরি হবে বলো? আমি এটা এই জায়গায় লিখে দিচ্ছি উপরে, যেহেতু জায়গা নাই। সোডিয়াম ফিনেট ONA, অর্থাৎ ONA তৈরি হবে, আর OH টা H মিলে কি তৈরি করবে? পানি তৈরি করবে। এটাকে বলা হয় সোডিয়াম ফিনেট আয়ন। এটাকে বলা হয় কি? সোডিয়াম ফিনেট আয়ন। ওকে, এই সোডিয়াম ফিনেট আয়নটাকে আমি আবার নিব, আমি আবার সোডিয়াম ফিনেট আয়নটাকে নিব, ONA। সোডিয়াম ফিনেট আয়নটাকে আমি আবার নিছি, নেওয়ার পর এখন কি তৈরি হবে জানো? মানে এখন আমি কি দিব বললাম? কার্বন ডাইঅক্সাইড দিব। এই যে কার্বন ডাইঅক্সাইড যে আমি দিছি, কার্বন ডাইঅক্সাইড কি করে জানো? এই ONAটাকে সে রিপ্লেস করতে পারে না। মানে ONA মানে হচ্ছে সোডিয়াম ফিনেট, এটা সোডিয়াম ফিনেট। এটা আবার বলছি, এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে সোডিয়াম ফিনেট। এই যে সোডিয়াম ফিনেট, এই সোডিয়াম ফিনেটের মধ্যে ONAটাকে কার্বন ডাইঅক্সাইড কি করতে পারে না? রিপ্লেস করতে পারে না। সো এখন কি করে জানো? এইখানে প্রত্যেকটা জায়গায় হাইড্রোজেন আছে না? হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে। সে কি করে? এই কার্বন ডাইঅক্সাইডটা যে কোনো হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে সেটা গঠন করে ফেলে। স্যার এটা কেন হয়েছে? কার্বন এখানে একটা, অক্সিজেন দুইটা বসাইছি, আর হাইড্রোজেন তো ছিল সে অ্যাটাচ হয়ে যায়। আর উপরে কি আছে? উপরে আছে ONA, উপরে আছে কি? ONA। তো আমি এখানে আরেকটা কথা বলছিলাম, এখানে কি দিতে হয়? HCl দিতে হয়। HClটা দিয়ে দিই, আর লাস্টে গিয়ে কি তৈরি করবে? অবাক হবে না বা পাগল থাকবে না, ভালোভাবে বোঝার চেষ্টা করো। কি হবে? হবে হচ্ছে HCl দিছি না, HCl এর মধ্যে কি কি আছে বলো? H+ এবং Cl আছে। সো এখানে অক্সিজেন হচ্ছে মাইনাস, সোডিয়াম হচ্ছে প্লাস। অক্সিজেন মাইনাস, এই যে মাইনাসটা আকর্ষণ করবে কাকে? অবশ্যই হাইড্রোজেনকে। সো হাইড্রোজেনকে আকর্ষণ করলে কি তৈরি হবে? OH তৈরি হবে। আর ওই সোডিয়ামটা যাবে কার কাছে? ক্লোরিনের কাছে, মিলে কি তৈরি করবে? সোডিয়াম ক্লোরাইড। আর উপরে কি? OH আসছে, এবং এটাকে কি বলা হয়? ফেনল না, ফেনল না। এটাকে বলা হয় দুটো নাম আছে, একটা বাণিজ্যিক নাম আছে। বাণিজ্যিক নামটাকে বলা হয় স্যালিসাইলিক অ্যাসিড। সেলি লিখছো? লিখো। এরপরে বলবো স্যালিসাইলিক অ্যাসিড। এটার আইপ্যাক নাম হচ্ছে 2-হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড। 2-হাইড্রোক্সি, কারণ এটা 1, এটা 2। আমি কিন্তু নামগুলো শিখিয়েছিলাম 35তম লেকচার, কিন্তু 2-হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড শেষ। আশা করি বুঝতে পারছি 2-হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড। এখন আমরা এটা শিখলাম, আমাদের কোপ বিক্রিয়া শেষ। এখন আমরা চলে যাচ্ছি কোথায়? রাইমার টাইমান বিক্রিয়া। এখন আমরা কোথায় চলে যাচ্ছি? রাইমার টাইমান বিক্রিয়া। সো আমরা এটা কত নাম্বার ছিল বলো? 3 নাম্বার। এখন চলে যাচ্ছি 4 নাম্বার, রাইমার টাইমান বিক্রিয়া। আবার বলছি নামটা কি? রাইমার। স্যার এটা কি নাম এগুলা? রাইমার টাইমান বিক্রিয়া। রাইমার টাইমান বিক্রিয়া, এটা হচ্ছে বিক্রিয়কের আবিষ্কার, মানে আবিষ্কারকের নাম অনুসারে করা হয়েছে। রাইমার টাইমান বিক্রিয়াটা খুবই সিম্পল। আমি জাস্ট এটা মুছে দিচ্ছি, খুবই সিম্পল। খেয়াল করে দেখো, আমি এখানে কি করব? রাইমার টাইমান বিক্রিয়া মানে কি? আমি একটা ফেনল নিছি, ধরো একটা ফেনল কি নিলাম, এই ফেনলটা নিছি। ফেনলটা নেওয়ার পর আমি এখানে কি করব জানো? আমি এখানে একটা কাজ করব, প্লাস দিব। প্লাস দেওয়ার পর এখানে দিতে হবে ক্লোরোফর্ম। ক্লোরোফর্মের সংকেত কি? CH_CL3। আর এখানে দিব সোডিয়াম হাইড্রোক্সাইড। তবে সোডিয়াম হাইড্রোক্সাইড আমি দিব কত মোল জানো? 3 মোল দিব। কেন 3 মোল দিচ্ছি একটু পরে সেটা আলোচনা করতেছি। কত মোল দিব? 3 মোল দিব। আমি স্যালিসাইলিক অ্যাসিড 2-হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড লেখা হয়েছে, আমি এটা মুছে দিচ্ছি। সো এটা আমাদের এখন দরকার না, আমি এটা মুছে দিব। এখন খেয়াল করে দেখো, আমি এখন কি করলাম? বেনজিনটা আমি এখানে দিলাম। খেয়াল করে দেখো, 3 মোল সোডিয়াম আছে, 3 মোল ক্লোরিন আছে, মিলে কি হবে? 3 মোল NaCl। 3 মোল NaCl বাকি হয়ে গেছে। এখানে কি বাকি আছে? 3 মোল OH মাইনাস বাকি আছে। আর এখানে কি বাকি আছে বলো? CH বাকি আছে, তাই না? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, CH টা একটা O এর সাথে চলে যাবে, মিলে কি হবে জানো? CHO। উপরে কি আছে? আগে থেকে OH আছে। ভালোভাবে খেয়াল করার চেষ্টা করো। তাহলে এখানে O চলে গেছে। অক্সিজেন এখানে কয়টা আছে এখন? 2টা, অর্থাৎ 2টা অক্সিজেন আর 3টা
এইচ কি হতে পারে আমাকে বলো, কি হতে পারে? 3টা এইচ এবং 2টা অক্সিজেন। খেয়াল করে দেখো এখানে এইচ এবং ও মিলে কি তৈরি হবে? আমরা সবাই জানি পানি তৈরি হবে। এটা আমরা সবাই জানি কি তৈরি হবে বলো? পানি তৈরি হবে। কিন্তু এখানে এইচ কয়টা আছে? 3টা। খেয়াল করে দেখো এখানে কিন্তু 3টা এইচ আছে, বাট এখানে কিন্তু হাইড্রোজেন ছিল না, মানে এখানে তো অলরেডি একটা হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেনকে রিপ্লেস করছে কে? সিএইচও। তো এই হাইড্রোজেন কই যাবে? এই হাইড্রোজেন এখানে আসবে। টোটাল কয়টা হাইড্রোজেন? 4টা হাইড্রোজেন। 4টা হাইড্রোজেন মিলে কি হবে? 2 দিয়ে দিলে 2 2 4, 4টা হাইড্রোজেন আর অক্সিজেন কয়টা? 2টা। স্যার কিচ্ছু বুঝি নাই স্যার, কিভাবে করছেন আবার দেখান। ফার্স্ট অফ অল আমি কি করলাম দেখো, আমি ফেনল নিলাম, ফেনলের সাথে ক্লোরোফর্ম এবং 3 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, 3 মোল সোডিয়াম 3 মোল ক্লোরিনের সাথে 3 মোল সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়ে গেছে। এতটুকু বোঝা গেছে? তো বাকি আছে কি? সিএইচ বাকি আছে, আর এখানে বাকি আছে কি? 3টা OH মাইনাস। 3টা OH মাইনাস আর সিএইচ বাকি আছে, সিএইচ এর সাথে একটা ও মিলে কি হলো? সিএইচ তৈরি করলো। তাহলে এখানে সিএইচ যখন তৈরি করলো তখন এখানে সিএইচ এবং অক্সিজেন তৈরি করলো, সিএইচ তৈরি করলো, তাহলে এখানে অক্সিজেন কয়টা? 2টা বাকি, আর এইচ কয়টা বাকি? 3টা বাকি। প্রশ্ন হচ্ছে ভাইয়া 4টা কেমনে দিলেন? এখানে খেয়াল করে দেখো এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু এইচ ছিল, এইচটাকে রিপ্লেস করছে কে? সিএইচও। সো ওই এইচটা কই যাবে? এইচটা এখানে চলে আসছে, তো 4টা এইচ এবং 2টা ও মিলে তৈরি হয়েছে 2 মোল পানি। এটাকে বলা হয় রাইমার টাইমান বিক্রিয়া, এবং এই প্রোডাক্টটার নাম হচ্ছে কি জানো? সেলিসাইলডিহাইড। লিখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। সেলিসাইলডিহাইড। আবার বলছি এটার নাম কি? সেলিসাইলডিহাইড। লেখা শেষ, লেখা শেষ, লেখা শেষ, লেখা শেষ। সো আমরা এগুলো মুছে দিব এখন। আচ্ছা এখন খেয়াল করে দেখো, এখন হচ্ছে আমরা ফেনলের একটা বিক্রিয়া পড়বো, সেটা হচ্ছে কি 1 2 3 4 5। আমরা ফিডেল ক্রাফট বিক্রিয়াটা একটু পড়ে ফেলবো। ফিডেল ক্রাফট বিক্রিয়াটা, ফেনলের কিন্তু ফিডেল ক্রাফট বিক্রিয়া আছে। স্যার এটা কি বিক্রিয়া? ফ্রিডেল ক্রাফট। এটা খুবই সিম্পল। তুমি কি করলা? একটা বেনজিন নাও, মানে বেনজিন বলতে একটা ফেনল নাও। কাকে নিবা বলো? একটা ফেনল নিছো। ফেনলের সাথে তোমার কার বিক্রি হবে জানো? তুমি একটা অ্যালকাইল হ্যালাইড নাও। অ্যালকাইল হ্যালাইড বলতে তুমি ধরো CH3, তুমি ধরো নিচে হচ্ছে ধরো কি বললাম CH3Cl নাও। এখানে AlCl3 যেটা হচ্ছে ড্রাই থাকবে, যেটা হচ্ছে প্রভাবক, আর এখানে কি তৈরি করবে জানো? OH CH3। OH হচ্ছে একটা কি অর্থপ্যারা নির্দেশক, তো CH3 একটা এখানে যুক্ত হবে, আর আরেকটা এখানে যুক্ত হবে। এটাকে বলা হচ্ছে অর্থোক্রিসল। এটাকে বলা হয় ক্রিসল। একটু আগে যে ক্রিসলটা বলছিলাম আলকাতরাতে, অর্থোক্রিসল। আর এটাকে বলা হয় প্যারাক্রিসল। প্যারাক্রিসল। আরেকটা নাম আছে, এটা হচ্ছে অর্থোক্লোরোফেনল, প্যারাক্লোরোফেনল। শেষ। আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি পিক্রিক অ্যাসিড। ফেনল থেকে আমরা পিক্রিক অ্যাসিড তৈরি কিভাবে করে? কি বললাম? ফেনল থেকে পিক্রিক অ্যাসিড তৈরি করব। কিভাবে তৈরি করব একটু দেখে নিচ্ছি। ফার্স্ট অফ অল আমরা ফেনল নিলাম। আমরা কি নিলাম বলো? আমরা ফেনল নিলাম। আমরা কি নিলাম? ফেনল নিলাম। এই ফেনলের সাথে কার বিক্রিয়া হবে? 3 অণু নাইট্রিক অ্যাসিড নিলাম। 3 অণু নাইট্রিক অ্যাসিড নিলাম। কি মিলা হবে দেখো? 3 অণু নাইট্রিক। ফেনল যেহেতু একটা অর্থপ্যারা নির্দেশক, তাহলে এই ফেনল মধ্যে নাইট্রোমূলকগুলো এখানে একটা যুক্ত হবে, নাইট্রোমূলক এখানে একটা যুক্ত হবে, আর এই নাইট্রোমূলক এখানে একটা যুক্ত হবে। আচ্ছা কি বের হচ্ছে বলো? 2 4 6। কি বের হচ্ছে? এটাকে নাম কি বলো? 2 4 6 ট্রাই নাইট্রো ফেনল। 2 4 6 ট্রাই নাইট্রো ফেনল, যাকে বলা হয় কি পিক্রিক অ্যাসিড। শেষ। আশা করি বুঝতে পারছি। সো আমাদের হচ্ছে পিক্রিক অ্যাসিড পর্যন্ত আমরা শিখে ফেললাম। এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া আলোচনা করব, সেটা হচ্ছে প্যারাসিটামল এবং কিভাবে অ্যাসপিরিন তৈরি করে। আবারও বলছি, সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া আমরা আজকে আলোচনা করব কিভাবে প্যারাসিটামল এবং অ্যাসপিরিন তৈরি করে। কি তৈরি করব? প্যারাসিটামল এবং অ্যাসপিরিন তৈরি করব। আবার বলছি, আমরা কি আলোচনা করব বলো?
প্যারাসিটামল এবং অ্যাসপিরিন তৈরি করব, প্যারাসিটামল এবং অ্যাসপিরিন তৈরি করতে যাচ্ছি। সো আমরা কি তৈরি করব? আমরা তৈরি করব প্যারাসিটামল প্রস্তুতি। প্যারাসিটামল একটা হচ্ছে ব্যথানাশক ওষুধ। প্যারাসিটামল কি? একটা ব্যথানাশক ওষুধ। খেয়াল করে দেখো, প্যারাসিটামল তৈরি করার জন্য আমাদের দুইটা বিক্রিয়ক দরকার। কয়টা বিক্রিয়ক দরকার? দুটো বিক্রিয়ক দরকার। যেমন একটা দরকার হচ্ছে 4-অ্যামিনোফেনল, লিখে রাখো 4-অ্যামিনোফেনল। দুই নম্বরটা আমাদের কি দরকার বলো? দুই নম্বরটা আমাদের দরকার অ্যাসিড অ্যান্ড হাইড্রাইড। অর্থাৎ অ্যাসিড অ্যান্ড হাইড্রাইডের সংকেতটা হচ্ছে এরকম যে CH3 COO CO CH3, এটাকে বলা হচ্ছে অ্যাসিড অ্যান্ড হাইড্রাইড। কিভাবে তৈরি হচ্ছে একটু খেয়াল করে দেখো, কিভাবে তৈরি হচ্ছে অ্যাসিড অ্যান্ড হাইড্রাইডটা। একটু বোর্ডটা পরিষ্কার করে ফেলি। কিভাবে তৈরি হচ্ছে খেয়াল করে দেখো। ফার্স্ট অফ অল আমি লিখলাম 4-অ্যামিনোফেনল মানে কি? 4-অ্যামিনোফেনল। আচ্ছা, 4-অ্যামিনোফেনল কিভাবে তৈরি করব? 4-অ্যামিনোফেনল তৈরি করার জন্য একটা ফেনল দরকার। তো ফেনলটা আমি আগে লিখলাম। এগুলো স্টেপ আছে, যেমন এটাকে স্টেপ নাম্বার 1 বলা হয়, এটাকে তুমি স্টেপ নাম্বার 1 দিতে পারো। সো ফেনলের সাথে তুমি এইবার হচ্ছে কি নাইট্রিক অ্যাসিড। খেয়াল করে দেখো, ভালোভাবে খেয়াল করে দেখো। নাইট্রিক অ্যাসিড দিলে কি হবে? ফেনলের মধ্যে নাইট্রিক অ্যাসিড যখন দেওয়া হয়, যেহেতু ফেনলের OH হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, অর্থপ্যারা নির্দেশক কিন্তু আমি পড়িয়েছিলাম। সো একটা নাইট্রিক অ্যাসিড আসবে এই জায়গায়, ওকে, এবং আরেকটা নাইট্রিক অ্যাসিড আসবে কোন জায়গায়? এই জায়গায়। কথা বোঝা গেছে? আচ্ছা, এখানে আমি দিলাম এরকম। সো এখানে এটাকে বলা হয় 4-নাইট্রোফেনল। এটাকে বলা হয় কি? 4-নাইট্রোফেনল। ওকে, আচ্ছা, এখন এই 4-নাইট্রোফেনলটা আমি যখন হাতে নিব, 4-নাইট্রোফেনলটা আমি এখন হাতে নিচ্ছি। খেয়াল করে দেখো, এটা স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 2।4-নাইট্রোফেনলকে আমি হাতে নিছি। এখন আমি কি করব? এটাকে আমি বিজারণ করাবো। খেয়াল করে দেখো। আচ্ছা, নাইট্রো বলিছে ভাইয়া, সরি NO2 হবে, এক্সট্রিমলি সরি, NO2 হবে। খেয়াল করে ফেলো, NO2 হবে। কেন NO2 হয়েছে বুঝতে পারছো? বাকিটাও পানি হবে। সো NO2, এখানে এটাকে ভাঙলে কি আসে? NO2, আর এটাকে ভাঙলে কি আসে? OH। ওকে, OH মাইনাস আর NO2 হচ্ছে প্লাস, তাই না? সো NO2 থেকে যাবে, আর OH মাইনাসটা H এর সাথে মিলে পানি হবে। পানিটা আমরা এখানে লিখি নেই। তো তুমি এটা লিখতে পারো, নাও লিখতে পারো। আমি এটা মুছে দিচ্ছি কারণ দেখতে সুন্দর লাগে না। এভাবে কখনো লিখবা না, ডিরেক্ট লেখা ট্রাই করবা। পরীক্ষায় তো আসলে আমরা ভেঙে ভেঙে লিখবো না, তাই না? এবার লিখে দিব। সো 4-নাইট্রোফেনল আমি লিখলাম এখানে। আর এখন আমরা সবাই জানি যে NO2 মূলককে আমরা যদি বিজারিত করি, কি করলে? ধরো আমরা টিন দ্বারা বিজারিত করলাম বা HCl দ্বারা বিজারিত করলাম, তাহলে সেটা কি তৈরি হয় জানো? NH2 মূলক, অর্থাৎ এমিন মূলক তৈরি হয়। NO2 কে নাইট্রো মূলককে বিজারিত করলে, আবার বলছি, নাইট্রো মূলককে যদি বিজারিত করি, অর্থাৎ SN অথবা HCl, SN দিতে পারো, অবলিক HCl দিতে পারো। আমরা যদি বিজারিত করি, কি তৈরি হবে বলো? কি তৈরি হবে? 4-অ্যামিনোফেনল। অর্থাৎ এই যে NH2টা, সরি NO2টা, মানে NO2টা হচ্ছে NH2 হয়ে যাবে, আর উপরে কি হবে? OH হবে। এটাকে বলা হয় 4-অ্যামিনোফেনল। কি বলা হয়? 4-অ্যামিনোফেনল। এখন এই 4-অ্যামিনোফেনল আমি পাইলাম, তাহলে আমাকে কি তৈরি করতে হবে? এখন প্যারাসিটামল তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? প্যারাসিটামল তৈরি করতে হবে। সো প্যারাসিটামল কিভাবে তৈরি করব? আমি আগে লিখবো 4-অ্যামিনোফেনল। 4-অ্যামিনোফেনল লিখে ফেললাম। 4-অ্যামিনোফেনল কিভাবে লিখলাম? এভাবে লিখলাম, OH, আর এখানে লিখলাম কি? NH2। সো 4-অ্যামিনোফেনলের সাথে কার বিক্রিয়া হবে? অ্যাসিড এন্ড হাইড্রাইড, তার সংকেত হচ্ছে CH3 COO CO CH3। সো মিলে কি তৈরি হচ্ছে খেয়াল করে দেখো। 4-অ্যামিনোফেনল লিখলাম না? সো উপরে কি আছে বলো? উপরে কি আছে বলো? OH আছে। উপরে কি আছে বলো? OH আছে। এখানে একটা জিনিস তোমাকে শিখতে হবে, সেটা হচ্ছে এই যে এখান থেকে একটা হাইড্রোজেন কাকে দিয়ে রিপ্লেস হবে জানো? এই পুরা জিনিসটা দিয়ে রিপ্লেস হয়ে যাবে। অর্থাৎ পুরো CH3COO মূলক দিয়ে রিপ্লেস হবে কে? H। ওকে, অর্থাৎ এই H এর সাথে CH3COO চলে যাবে। রিপ্লেস বলতে কি বোঝানো হচ্ছে আমি তোমাকে বলি একটু।
ফার্স্ট অফ অল নর্মালি আসলে বোঝানো হচ্ছে এই যে CH3COO আছে না, CH3COO আছে না, এটার সাথে চলে গিয়ে CH3COOH তৈরি করবে। স্যার এটা হজম হয় নাই, অর্থাৎ খেয়াল করে দেখো নর্মালি এই যে COCH3 আছে, ওকে, এই COCH3টা H কে দিয়ে রিপ্লেস করবে। তাহলে স্যার আপনি ওইটা কেন দাগালেন, কোনটা, এটা কেন দাগালেন? এটা দাগাইছি কারণটা হচ্ছে রিপ্লেস করবে Hটা H এর জায়গায়, মানে একটা H এর জায়গায়। এখানে কিন্তু H কয়টা আছে? দুইটা আছে। একটা H এখানে বসলো, আরেকটা H কে রিপ্লেস করবে কি জানো? COCH3। তাহলে ভাইয়া CH3COO কই গেল? এই CH3COOটা এই H এর সাথে বিক্রিয়া করে তৈরি করলো কি? CH3COOH। স্যার কিচ্ছু বুঝি নাই, আরেকবার বোঝান। আবারও বলতেছি, ফার্স্ট অফ অল আমি কি নিলাম? 4 অ্যামিনো ফেনল নিলাম এবং অ্যাসিড হাইড্রেট নিব। অ্যাসিড হাইড্রেট সঙ্গে কি? CH3COO COCH3, অর্থাৎ CH3COO COCH3। এখন এই CH3COOটা H এর সাথে CH3COOH তৈরি করবে। কিন্তু এটা কেন হলো? কারণটা হচ্ছে এই যে Hটা রিপ্লেস করবে কাকে দিয়ে? COCH3, অর্থাৎ এখান থেকে একটা H উঠে গিয়ে এই COCH3টা এখানে চলে আসবে। তো মিলে কি হচ্ছে দেখো, উপরে ফেনল উপরে OH আছে, নিচে হচ্ছে H এন্ড COCH3 আর এখানে CH3COOH। এটাকে বলা হয় প্যারাসিটামল। প্যারাসিটামলের সংকেতটা আমার মুখে মুখে একবার সবাই বলো, প্যারাসিটামলের সংকেতটা। প্যারাসিটামলের সংকেতটা একবার মুখে মুখে বলো। উপরে থাকবে OH, বেনজিন, NH-COCH3, বলো NH-COCH3, NH-COCH3, NH-COCH3। প্যারাসিটামল শেষ না, এখন চলে যাচ্ছি অ্যাসপিরিনে। এটা কিন্তু 3rd নাম্বার প্রসেস বলতে পারো। এটা 1 2 গেল না, এটা হচ্ছে 3rd নাম্বার প্রসেস। সো স্টেপ নাম্বার 1 এ কি করছি? ফেনলের সাথে নাইট্রিক অ্যাসিড দিলে আমরা কি নিলাম? 4 নাইট্রো ফেনলটা নিলাম। এই 4 নাইট্রো ফেনলকে আমি যদি বিজারিত করি তাহলে কি হচ্ছে? 4 অ্যামিনো ফেনল। এটার নামটা কি বলো? 4 অ্যামিনো ফেনল। এটার নামটা কি বলো? 4 অ্যামিনো ফেনল। 4 অ্যামিনো ফেনলকে যদি আমি হচ্ছে কি অ্যাসিড হাইড্রেট করি তাহলে COCH3টা H কে রিপ্লেস করে এখানে কি বসে যাবে এবং এটাকে বলা হয় প্যারাসিটামল। এটাকে বলা হয় কি? প্যারাসিটামল। প্রশ্ন হচ্ছে অ্যাসপিরিন কেমনে তৈরি করব? আরেকটা প্রশ্ন হচ্ছে প্যারাসিটামলের পরে কি আসবে? অ্যাসপিরিন প্রস্তুতি। কি আসবে বলো? অ্যাসপিরিন প্রিপারেশন। অ্যাসপিরিনও কিন্তু একটা ব্যথানাশক ওষুধ। আবার বলছি, অ্যাসপিরিন কি? একটা ব্যথানাশক ওষুধ। কিভাবে তৈরি করছে দেখো। ফার্স্ট অফ অল আমি হচ্ছে কি নিব? আমি হচ্ছে একটা ফেনল নিব। আমি কি নিব বলো? ফেনল নিব। ফেনল নিছি। আচ্ছা, এখানে অ্যাসপিরিন তৈরি করার জন্য দুইটা জিনিস দরকার। একটা হচ্ছে আমার দরকার হচ্ছে কি? একটা দরকার হচ্ছে আমার স্যালিসাইলিক অ্যাসিড। লিখে ফেলো, তাড়াতাড়ি লিখে ফেলো, স্যালিসাইলিক অ্যাসিড। আবারও বলছি, দুটো জিনিস দরকার। একটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড এবং আরেকটা দরকার অ্যাসিড অ্যান্ড হাইড্রাইড। সো দুটো জিনিস আমার দরকার, হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড আর একটা হচ্ছে কি? অ্যাসিড অ্যান্ড হাইড্রাইড। খেয়াল করে দেখো, এই যে আমি এখন ফেনল নিলাম, ফেনলের সাথে আমার কার বিক্রিয়া? স্যালিসাইলিক অ্যাসিড লাগবে না? স্যালিসাইলিক অ্যাসিড কোত্থেকে আসছে? কোপ বিক্রিয়া থেকে। স্যালিসাইলিক অ্যাসিডের সংকেত কি? স্যালিসাইলিক অ্যাসিড কোত্থেকে আসছে? এটা কোত্থেকে আসছে? এটা আসছে কোপ বিক্রিয়া থেকে। ওই মনে আছে কোপ বিক্রিয়া কি ছিল? একটু আগে বলছিলাম কোপ বিক্রিয়া ছিল হচ্ছে এরকম, যে আমি ফার্স্টে কি নিছিলাম বলো? আমি নিছিলাম হচ্ছে বলো সোডিয়াম হাইড্রোক্সাইড, এরপর আমি নিছিলাম কার্বন ডাইঅক্সাইড, এরপর আমি নিছিলাম লাস্টে কি নিছিলাম বলো? HCl। এটা হচ্ছে কোপ বিক্রিয়া ছিল, অর্থাৎ স্যালিসাইলিক অ্যাসিড 2 হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড, এটার সাথে কার বিক্রিয়া হবে জানো? অ্যাসিড এন্ড হাইড্রাইড। আমি এটা মুছে দিচ্ছি। এই যে আমি এখানে লিখলাম, এখন খেয়াল করে দেখো, এই যে প্যারাসিটামল একটু মুছে দিচ্ছি, এখন দরকার নেই, এটা স্পেস দরকার ছিল। এখন আমি এখানে লিখলাম কি? এই যে আমি বেনজিনটা আমি এখন লেখা স্টার্ট করলাম। ভালোভাবে খেয়াল করে দেখো, বেনজিনের উপরে কি আছে? OH আছে না? OH আগের মতো বসবে। OH বসবে নাকি হচ্ছে অন্য কিছু বসবে সেটা কেমনে বুঝবো? খেয়াল করে দেখো, OH বসবে না। এখানে একটা ভাইয়া কথা আছে, সেটা হচ্ছে এই জিনিসটাকে কোলে করে তুলবা, এই জিনিসটাকে কোলে করে তুলে এই জায়গায় বসে দাও। আমার কথা বিলিভ করো, এই জিনিসটাকে কোলে করে তুলে এই জায়গায় বসায় দাও। তাহলে এখানে কি বাকি আছে বলো? এখানে বাকি আছে CH3CO না? এই CH3COটা চলে যাবে কার কাছে? OH এর কাছে। মিলে কি তৈরি করলো? CH3COOH। অর্থাৎ এখানে CH3CO, এখানে OH মিলে CH3COOH। আর এই জায়গায় COOH আছে না? এই যে এটা আমি এখানে আবার বসিয়ে দিলাম। আবার বলছি, তুমি যখন স্যালিসাইলিক অ্যাসিড নিবা, অ্যাসিড এন্ড হাইড্রাইড নিছো,
এটাকে কোলে করে OH এর জায়গায় বসিয়ে দাও, আর OH টা CH3 এর সাথে যুক্ত করে CH3COOH তৈরি করো, আর এই জিনিসটার নাম বলা হচ্ছে অ্যাসপিরিন। ওকে, অ্যাসপিরিন অথবা 2-ইথানয়েল অক্সি বেনজোইক অ্যাসিড, 2-ইথানয়েল অক্সি বেনজোইক অ্যাসিড। এটা আরেকটা নাম আছে, অ্যাসপিরিনের অপর নাম হচ্ছে 2-ইথানয়েল। লিখে ফেলো 2-ইথানয়েল অক্সি বেনজোইক অ্যাসিড, 2-ইথানয়েল অক্সি বেনজোইক অ্যাসিড। লিখে ফেলো 2-ইথানয়েল অক্সি বেনজোইক অ্যাসিড। অর্থাৎ এখন আমরা প্যারাসিটামল তৈরি করলাম, অ্যাসপিরিন তৈরি করলাম, প্যারাসিটামল তৈরি করলাম, অ্যাসপিরিন তৈরি করলাম। প্যারাসিটামলের সংকেত কি? এই যে ফেনল উপরে থাকবে OH, নিচে থাকবে MHCOCH3। অ্যাসপিরিনের সংকেত কি? OCOCH3 আর COOH। দুইটাই মনে রাখবা ব্যথানাশক ওষুধ, দুইটাই হচ্ছে ব্যথানাশক ওষুধ, দুইটাই হচ্ছে কি? ব্যথানাশক ওষুধ। এখন আমরা তাহলে আমাদের এখন কি ফেনলের রাসায়নিক ধর্ম শেষ। এখন আমরা পড়ব ফেনল কেন অম্লধর্ম প্রদর্শন করে। আমি আবারও বলছি, এখন আমাদের রাসায়নিক ধর্ম শেষ। এখন আমরা আলোচনা করব ফেনল কেন অম্ল ধর্ম প্রদর্শন করে। ভালোভাবে খেয়াল করে দেখো, অম্ল ধর্ম কেন সে প্রদর্শন করে। আবারও বলছি, ফেনল কেন অম্ল ধর্ম প্রদর্শন করে। খেয়াল করে দেখো, ফেনল অম্ল ধর্ম প্রদর্শন করার রিজনটা হচ্ছে, এখানে অনেকগুলো রিজন আছে। 1 নম্বর রিজন, ফেনল জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন ত্যাগ করে। ফেনলকে যখন পানিতে ফেলা হয় তখন সে প্রোটন ত্যাগ করে দেয়। এখানে সে অক্সিজেন মাইনাস, অর্থাৎ এটাকে বলা হয় ফেনক্সাইড আয়ন, এবং এখানে সে একটা প্রোটন বের করে। প্রোটন কেমনে বের করে? H3O+, এটাকে বলা হয় হাইড্রোনিয়াম আয়ন। এই H3O+টাকে তুমি ভাঙলে একটা পানি পাবা আর একটা H+ পাবা। অর্থাৎ ফেনল জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন ত্যাগ করে। আমরা জানি যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন ত্যাগ করে তারা কি? অম্ল। 2 নম্বর পয়েন্টটা কি? ফেনল জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন ত্যাগ করে না, তাহলে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন যারা ত্যাগ করে তারা হচ্ছে অম্ল। এবং এই অম্লের যে প্রোটনটা বের হয়েছে সেই প্রোটনটা নীল লিটমাসকে সে লাল লিটমাস করে দেয়। 3 নম্বর পয়েন্ট একটু খেয়াল করে দেখি। আমরা জানি যারা অম্ল তারা কি করে জানো? তারা কি করে? ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। তাহলে আমরা জানি যে কোনো একটা অম্ল, তাহলে ফেনল একটা অম্ল, এই ফেনল কি করে? ক্ষারের সাথে বিক্রিয়া করে। সো ক্ষারের সাথে বিক্রিয়া করে সে কি তৈরি করে? এই দেখো, এই যে ক্ষারের সাথে বিক্রিয়া করছে, ক্ষারের সাথে সে বিক্রিয়া করছে। ক্ষারের সাথে যখন বিক্রিয়া করবে, তাহলে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, অর্থাৎ ONA, এটা সবাই জানো। আর বাকিটা কি? পানি। এই যে ONA, এই OH এবং H মিলে কি তৈরি করবে? পানি তৈরি করবে। এটা হচ্ছে আমার কি? লবণ মানে সল্ট, আর এটা হচ্ছে আমার কি? ক্ষার। এটা হচ্ছে আমার কি? অ্যাসিড। এখান থেকে আমরা প্রমাণ করতে পারি ফেনল হচ্ছে কি? অ্যাসিড। আচ্ছা, এটা পরীক্ষায় যদি 2 নম্বরের জন্য আসে, অনুধাবন আসলে আমরা এটা লিখব। এখন পরীক্ষায় যদি 4 নম্বরের জন্য আসছে, কয় নম্বরের জন্য? 4 নম্বরের জন্য আসছে, তখন আমাকে কি করতে হবে জানো? তখন আমাকে রেজোন্যান্স লিখতে হবে। অনুরণন, রেজোন্যান্স মানে কি? অনুরণন আমাকে দেখাতে হবে। রেজোন্যান্সের কারণে ফেনল অম্লধর্ম প্রদর্শন করে। কি বললাম? রেজোন্যান্সের কারণে ফেনল অম্লধর্ম প্রদর্শন করে। স্যার এটা কেমনে? রেজোন্যান্সের কারণে ফেনল অম্লধর্ম প্রদর্শন করে। এখন আমরা দেখব কিভাবে রেজোন্যান্সের মাধ্যমে ফেনল অম্লধর্ম প্রদর্শন করে। তার জন্য আমাকে যে কাজটা করতে হবে, তার জন্য আমাকে 5টা বলয় আঁকতে হবে। কয়টা বলয় আঁকতে হবে বলো? 5টা বলয় আঁকতে হবে। কয়টা বলয় আঁকতে হবে বলো? 5টা বলয় আমাকে আঁকতে হবে। 1টা 2টা 3টা 5টা বলয় আমাকে আঁকতে হবে। আমরা সবাই রেজোন্যান্স শিখেছি না? সো আমি এখানে রেজোন্যান্স ব্যাখ্যা করব না। 1 2 3 4 5
রেজোনেন্সটা আমি ব্যাখ্যা করবো না, আমি তোমাদেরকে শর্টকাটে লিখে দিচ্ছি। খেয়াল করে দেখো সবাই, তোমরা সবাই যেন তোমার ডান হাত দিয়ে লিখো। কারেক্ট শিখাইছিলাম না এটা? যারা জানো না তারা একটা কাজ করো, তারা এর আগের ক্লাসের লেকচারগুলো দেখে আসো। উপরে কি আছে বলো? উপরে আছে ওএইচ মূলক। ওএইচ মূলকের আছে লোন পেয়ার কয়টা? দুইটা। এক জোড়া লোন পেয়ার সে বেনজিন বলে ঠেলে দেয়। বেনজিন বলে যখন ঠেলে দেয় তখন এখানে দুইটা হাত হয়ে যায়। কয়টা হাত হয়ে যায়? দুইটা হাত হয়ে যায়। এবং এই কার্বনের 5টা হাত হওয়ার কারণে সে এখানে দিয়ে দেয়, অর্থাৎ মাইনাসটা এখানে চলে আসে। আবার এই মাইনাসটা মানে পাই ইলেকট্রন সে কি করে? সে এখানে শাফেলিং করে এবং এটা এখানে চলে আসে, আবার মাইনাসটা এখানে চলে আসে। মাইনাস মানে হচ্ছে তার হাতটা, তার বন্ডের হাতটা। আবার সে এদিকে যায়, আবার সে এদিকে আসে, অর্থাৎ মাইনাসটা এখানে চলে আসে এবং এটা এদিকে, এবং এখানে যখন চলে আসে তখন এখানে ডাবল বন্ড দিবা। ডাবল বন্ডের মধ্যে ওএইচ থাকবে, ওএইচ থাকবে, ওএইচ থাকবে, ওএইচ থাকবে। এখানে কি থাকবে? ওএইচ থাকবে, তাই না? আচ্ছা, এরপর এখানে পজিটিভ চার্জ হবে। কেমনে পজিটিভ চার্জ হয়েছে সেটা জানো? এই তো, এই যে পজিটিভ চার্জ। কেন পজিটিভ চার্জ হয়েছে বলো তো? কারণ হচ্ছে যখন ইলেকট্রন যখন চলে যায় তখন সেখানে কি দিতে হয়? পজিটিভ চার্জ দিতে হয়। যখন ইলেকট্রন যখন চলে যায় তখন সেখানে কি দিতে হয়? পজিটিভ চার্জ দিতে হয়। সো এটা যারা বুঝো নাই তারা একটা কাজ করো, তারা এই সেম রেজোন্যান্সটা কিন্তু আমি পড়াইছিলাম, রেজোন্যান্স কিন্তু আমি পড়াই ফেলছি। এখন এখানে কি হবে বলো? লোন পেয়ার আবার আগের মতো ফিরে চলে আসছে। এখন ফেনলের রেজোন্যান্সের কারণে কিভাবে সে অম্লধর্ম প্রদর্শন করে সেটা ব্যাখ্যাটা আমরা এখন লিখে দিব। কিভাবে অম্লধর্ম প্রদর্শন করে সেটা ব্যাখ্যা আমরা কি করে দিব? এখানে লিখে দিব। খেয়াল করে দেখো ফেনল, তুমি কিভাবে ব্যাখ্যাটা লিখবা? ব্যাখ্যাটা একটু লিখে দিচ্ছি, আমি ব্যাখ্যাটা লিখে দিচ্ছি, খেয়াল করে দেখো। এটা হচ্ছে ফেনল। এটা কি বলো? ফেনল। আচ্ছা, আমরা জানি ফেনল হচ্ছে ফেনলের ওএইচ মূলক। ফেনলের ওএইচ মূলক হচ্ছে এটা অক্টোপ্যারা নির্দেশক। ওকে, ফেনলের ওএইচ মূলক কি? একটা হচ্ছে কি? অর্থোপ্যারা নির্দেশক। এই অর্থোপ্যারা নির্দেশক, এই অর্থোপ্যারা নির্দেশক অর্থাৎ এই ওএইচ মূলক, এই ওএইচ মূলকের অর্থাৎ এই অর্থোপ্যারা নির্দেশক এই অর্থোপ্যারা নির্দেশক OH মূলকের দুই জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে। দুই জোড়া মানে এক জোড়া মুক্তজোড়, মানে দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। ওকে, মানে দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। ওকে, এখন এই মুক্তজোড় ইলেকট্রন অর্থাৎ এই এক জোড়া অর্থাৎ এইখান থেকে এক জোড়া ইলেকট্রন এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন সে বেনজিন বলে ঠেলে দেয়। আমার মতো করে লিখে ফেলো, সে বেনজিন বলে ঠেলে দেয়। বেনজিন বলে ইলেকট্রন ঠেলে দেওয়ার কারণে বেনজিন বলে সে ইলেকট্রন ঠেলে দেয়, যার ফলে OH মূলকের অক্সিজেন পরমাণুটি, খেয়াল করে দেখো, ধনাত্মক চার্জযুক্ত হয়ে পড়ে। অক্সিজেন পরমাণুটি ধনাত্মক অক্সিজেন মূলক OH মূলকের অক্সিজেন পরমাণুটি ধনাত্মক চার্জ, ধনাত্মক বলতে আংশিক, মানে আংশিক লিখে ফেলো, আংশিক কথাটা লিখে ফেলো, আংশিক ধনাত্মক চার্জযুক্ত হয়ে পড়ে। আংশিক ধনাত্মক চার্জযুক্ত হয়ে পড়ে ফলে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন অক্সিজেন পরমাণু নিজের দিকে আকর্ষণ করে। শেয়ারকৃত ইলেকট্রন অক্সিজেন পরমাণু অর্থাৎ আংশিক ধনাত্মক চার্জযুক্ত অক্সিজেন পরমাণু লিখতে পারো। অক্সিজেন পরমাণুটা কি? আংশিক ধনাত্মক চার্জযুক্ত, আংশিক
ধনাত্মক চার্জযুক্ত। অর্থাৎ অক্সিজেন পরমাণুটি অর্থাৎ শেয়ারকৃত ইলেকট্রন অক্সিজেন পরমাণু নিজের দিকে আকর্ষণ করে, নিজের দিকে টেনে নেয়, নিজের দিকে কি করে আকর্ষণ করে অথবা নিজের দিকে হচ্ছে টেনে নেয়। ফলে অক্সিজেন এবং হাইড্রোজেনের বন্ধন দুর্বল হয়ে পড়ে। ফলে অক্সিজেন এবং হাইড্রোজেনের বন্ধন দুর্বল হয়ে যায় এবং পরবর্তীতে যখন ফেনলকে পানিতে দ্রবীভূত করা হয়, ফেনলকে কোথায় দ্রবীভূত করা হয়? পানিতে। আবার বলছি, ফেনলকে পানিতে যখন দ্রবীভূত করা হয় তখন অক্সিজেন এবং হাইড্রোজেনের বন্ধন ভেঙে যায়। অক্সিজেন এবং হাইড্রোজেনের বন্ধন ভেঙে যায়, লিখে ফেলো, অক্সিজেন এবং হাইড্রোজেনের বন্ধন ভেঙে যায়। ফলে H+ অথবা ফলে হাইড্রোজেনটি প্রোটন রূপে বেরিয়ে যায়। এই রূপ প্রোটন প্রদানে সক্ষম হয় ফেনল অম্লধর্ম। অর্থাৎ এই রূপ প্রোটন প্রদানে সক্ষম হয় ফেনল অম্লধর্মী। এই রূপ প্রোটন প্রদানে সক্ষম হয় ফেনল অম্লধর্মী। আমি কি লিখেছি আরেকবার বলতেছি, ফেনল OH মূলকের অর্থপ্যারা নির্দেশক। এই অর্থপ্যারা নির্দেশকের OH মূলকের যে 2 জোড়া লোন পেয়ার আছে, সে এখান থেকে 1 জোড়া লোন পেয়ার সেই বেনজিন বলে ঠেলে দেয়, যার কারণে অক্সিজেন পরমাণুটি আংশিক ধনাত্মক চার্জযুক্ত হয়ে পড়ে। এবং আংশিক ধনাত্মক চার্জযুক্ত হয়ে পড়ার কারণে ফলে অক্সিজেন এবং হাইড্রোজেনের বন্ধনটি কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। কেন দুর্বল হয়? সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন অক্সিজেন পরমাণুটি কি করে? নিজের দিকে আকর্ষণ করে। অর্থাৎ শেয়ারকৃত ইলেকট্রন অক্সিজেন পরমাণু নিজের দিকে আকর্ষণ করে কেন? কারণ অক্সিজেন পরমাণু হচ্ছে অধিক ইলেকট্রোনেগেটিভ কার অপেক্ষা? হাইড্রোজেন থেকে। সো ফলে অক্সিজেন এবং হাইড্রোজেনের বন্ধনটি দুর্বল হয়ে যায় এবং পরবর্তী যখন পানি অ্যাড করা হয় তখন অক্সিজেন এবং হাইড্রোজেনের বন্ধনটা ভেঙে যায় এবং এখান থেকে হাইড্রোজেনটা আলাদাভাবে পৃথক হয়ে বেরিয়ে পড়ে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে এখান থেকে একটা প্রোটন বের হয়, তো ফলে এরূপ প্রোটন প্রদানে সক্ষম হয় ফেনল কি হয়ে যায়? অম্লধর্মী হয়ে যায়। এটা তোমাকে লিখে দিতে হবে। কথা বোঝা গেছে? আশা করি সবাই লিখে দিতে পারবা। সো ভেরি গুড। এখন লাস্ট পড়া পড়ে আমরা শেষ করে দিচ্ছি। লাস্ট পড়া হচ্ছে ফেনল শনাক্তকরণ। এখন আমরা দেখব কিভাবে ফেনল শনাক্তকরণ করা হয়। ফেনল শনাক্তকরণের জন্য আমরা এখানে 2টা পয়েন্ট লিখব। একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। একটা কি? ব্রোমিন দ্রবণ পরীক্ষা। অর্থাৎ ব্রোমিন দ্রবণ পরীক্ষার মাধ্যমে আমরা ফেনল শনাক্তকরণ করতে পারি। এরপরে 2 নম্বর পয়েন্টে কি? ফেরিক ক্লোরাইড দ্রবণ পরীক্ষা। কি এটা? ফেরিক ক্লোরাইড দ্রবণ পরীক্ষা। ওকে, সো ব্রোমিন দ্রবণ পরীক্ষার মাধ্যমে কিভাবে ফেনল শনাক্ত করা হয় সেটা আমরা দেখব। সো আমরা একটা কাজ করি, আমরা ফেনলটা লিখে ফেলি। এটা হচ্ছে ফেনল। আমাকে যদি বলা হয় যে একটা দ্রবণ দেওয়া হয়েছে, দ্রবণটা আমি জানি না, আমাকে বলছে এই দ্রবণটা কি ফেনল হলে কিভাবে আমরা বুঝবো? সাপোজ এখানে একটা দ্রবণ দেওয়া আছে, এই পাত্রের মধ্যে একটা দ্রবণ দেওয়া আছে, আমি বললাম এই দ্রবণটা হচ্ছে ফেনল, প্রমাণ করে দাও। তো তুমি কি করবা? তুমি এইটা যদি ফেনল হয় তাহলে সেটা কি করবে? 3 অণু ব্রোমিনের সাথে সেটা বিক্রিয়া করবে এবং 3 অণু ব্রোমিনের সাথে সেটা বিক্রিয়া করে সে তৈরি করবে 2,4,6 ট্রাইব্রোমোফেনল। কি তৈরি করবে বলো? 2,4,6 ট্রাইব্রোমোফেনল। অর্থাৎ এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, আর এই জায়গায় আরেকটা ব্রোমিন। অর্থাৎ এটা তৈরি করছে কি? এটা তৈরি করছে 2,4,6 ট্রাইব্রোমোফেনল। এটা কি তৈরি করছে বলো? 2,4,6 ট্রাইব্রোমোফেনল। অর্থাৎ এটার নাম হচ্ছে 2,4,6 ট্রাইব্রোমোফেনল। এবং এটা বোঝার উপায়টা কি? মানে এটা আসলে যে এখানে যে ফেনল আছে সেটা বোঝার উপায়টা হচ্ছে এটা হলদে সাদা অদক্ষেপ দিবে। কি দিবে বলো? হলদে সাদা অদক্ষেপ দিবে। হলদে সাদা, হলদে সাদা পদক্ষেপ তৈরি করবে। হলদে সাদা পদক্ষেপ তৈরি করবে। আবার বলছি কি করবে বলো? হলদে সাদা পদক্ষেপ তৈরি করবে। আবার বলছি কি তৈরি করব? হলদে সাদা পদক্ষেপ তৈরি করবে। আচ্ছা, এটা খুব সিম্পল ছিল। এখন আমরা দেখে নিচ্ছি ফেরিক ক্লোরাইড দ্রবণ পরীক্ষা। ফেরিক ক্লোরাইড দ্রবণ পরীক্ষাটা খুব ইম্পর্টেন্ট। ফেরিক ক্লোরাইড দ্রবণ পরীক্ষা যখন দেওয়া হচ্ছে তখন আমরা একটা কাজ করব। ফার্স্টে
এই ফেরিক ক্লোরাইডকে আমরা আগে ফার্স্টে ভেঙে ফেলবো, এটা দিয়ে আমরা পরীক্ষা করব। খেয়াল করে দেখো এই যে Fe3+ ভাঙলে কি আসে 3 ক্লোরিন মাইনাস, এটা আসে না? অবশ্যই এটা আসে, বুঝা গেছে? আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এটাকে আমি এখন দিলাম হচ্ছে ধরো 1 নাম্বার ইকুয়েশন। কয় নাম্বার ইকুয়েশন? 1 নাম্বার ইকুয়েশন। এরপর আমি দিব হচ্ছে এখন ফেনলটাকে আমি আবার অঙ্কন করব। তো সবাই জানো ফেনল হচ্ছে কি করে জলীয় দ্রবণে, ফেনল কি করে জলীয় দ্রবণে সে হাইড্রোজেন আয়ন ত্যাগ করে জলীয় দ্রবণে, অর্থাৎ সে কি করে, সে একটা প্রোটন ত্যাগ করে। সো প্রোটন ত্যাগ করলে কিভাবে হবে দেখো, উপরে থাকবে O আর এখানে থাকবে কি H+। সো এই যে প্রোটন যে ত্যাগ করলো সে এই প্রোটন হচ্ছে এটা, আর এটাকে বলা হয় ফ্যান অক্সাইড আয়ন, ফ্যান অক্সাইড আয়ন। এখন এটাকে আমি দিব 2 নাম্বার ইকুয়েশন। ভালোভাবে খেয়াল করে দেখো, এখন 1 এবং 2 আমি সমতাকরণ করব। আমি আসলে করতেছি কি, আমি ফেরিক ক্লোরাইড দ্রবণ পরীক্ষা করতেছি। কেন? ফেনলটাকে টেস্ট করব, অর্থাৎ একটা দ্রবণের মধ্যে ফেনল আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য আমরা ফেরিক ক্লোরাইড দ্রবণ দিব, এবং ফেরিক ক্লোরাইড দ্রবণ দেওয়ার পর আমরা ওয়েট করব যে কি হবে। খেয়াল করে দেখো এখানে Fe3+ 3Cl- এবং এখানে ফেনল এবং সে হচ্ছে প্রোটন ত্যাগ করছে, ওকে। কিন্তু এখানে একটা বড় সমস্যা হচ্ছে কি, যে এখানে আমাদেরকে বিক্রিয়াটাকে অ্যাড করাতে হবে 1 এবং 2। বিক্রিয়াটাকে অ্যাড করানোর জন্য আমাদের কি করতে হবে, সমতাকরণ করতে হবে। এবং সমতাকরণের স্টেপটা আমি একটু বলি, সেটা হচ্ছে 1 কে তুমি এখানে 2 দ্বারা গুণ করবা, 1 কে তুমি এখানে 2 দ্বারা গুণ করবা, আর 2 কে তুমি এখানে 6 দ্বারা গুণ করবা। একটু সমস্যা হতে পারে, খেয়াল করে দেখো 1 কে আমি কি করলাম 2 দ্বারা গুণ করলাম। অনেকে বলতে পারো ভাইয়া 2 দ্বারা গুণ না করে অন্য কিছু দিয়ে গুণ করতে পারতেন, তাই না? আপনি এটা দিয়ে কেন গুণ করলেন? খেয়াল করে দেখো যে এটা থেকে এটা আসছে, আমি একটু উল্টো লিখছি, কোনো সমস্যা নেই। আমি একটা কাজ করি, আমি এই পুরো জিনিসটাকে ইকুয়েশন দিয়ে দিই, কত 3 দিয়ে দিই, অলরেডি 1 এবং 2 দিছি। এরপর আমি ওই জিনিসটা আবার লিখি, কোনটা, এই যে এটা, এখানে উপরে কি আছে বলো, এই যে এটা, এটাকে আমি বলছিলাম 6 দ্বারা গুণ করার জন্য। 6 দ্বারা গুণ করলে কি আসে, ঠিক আছে? এবং লিখছি না, লেখার পরে খেয়াল করে দেখো এটাকে আমরা 6 দ্বারা গুণ করে দিব। এটাকে আমি দিলাম ধরো 4 নাম্বার ইকুয়েশন। সো আমরা এটাকে 6 দ্বারা গুণ করলাম, আর ওটাকে কত দ্বারা গুণ করলাম, 2 দ্বারা গুণ করলাম। এখন দেখো, এখন আমি সমতাকরণ কিভাবে করি, আমি এখন কি করব, 3 এবং 4 কে যোগ করব। 3 এবং 4 কে যদি যোগ করি কি আসে দেখো, ফার্স্ট অফ অল আমি এটা লিখবো, এটা এবং এটা লিখবো, কারণ বিক্রিয়ক হচ্ছে এটা, আমি উল্টা লিখছি, কোনো সমস্যা নাই। উপরে কি আছে, ফার্স্টে এটা আর এটা বিক্রিয়ক না, এই বিক্রিয়ক বিক্রিয়ক যোগ করো। এখন এটা কত মোল আছে, এটা আছে কত মোল, 2 মোল, এটা আছে কত মোল, 6 মোল, ওকে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে Cl এর সাথে H যোগ হবে, তাহলে মিলে কি হবে বলো, 6HCl, তাই না? 6 মোল H+ এবং 6 মোল ক্লোরাইড আয়ন যদি যোগ করি 6 মোল HCl হবে। এবং এটার সাথে যদি এটা যোগ করে দিই কিভাবে হবে, খেয়াল করে দেখো, এটার সাথে এটা যোগ করব কিভাবে হবে। ফার্স্ট অফ অল এই বেনজিনটাকে আমি হচ্ছে এই অবস্থায়, সমান অবস্থায় কি লেখা যায়, জি ভাই লেখা যায়, ওকে। আচ্ছা খেয়াল করে দেখো, এখানে এটা আমার কি বেনজিন, এবং এটার উপরে কি আছে, এই অক্সিজেনটা আছে, তাই না? আচ্ছা এখন খেয়াল করে দেখো 6 দিলাম এখানে, এখন Fe2 দিলাম। এটাকে বলা হয় ডাইফেরিক হেক্সাফিনেট। তোমাদের অনেকের প্রশ্ন থাকবে, আমি জানি তোমরা প্রশ্ন কি কি করতেছো, তার আগে লিখে নাও কি বলতেছি। এটাকে বলা হয় ডাইফেরিক হেক্সাফিনেট। কি বললাম, ডাইফেরিক হেক্সাফিনেট। তুমি বলতে পারো ভাইয়া এখানে অক্সিজেন মাইনাস আয়নটা কই গেল? খেয়াল করে দেখো, তুমি যখন হাইড্রোজেন প্লাস এবং ক্লোরিন মাইনাস যখন তুমি যোগ করেছো, তখন সেখানে কি তুমি প্লাস মাইনাস এখানে অ্যাড দিয়েছো, মানে এখানে কি প্রকাশ করেছো, করো নাই। ঠিক সেম ভাবে তুমি যখন কই গেল, তুমি যখন এটা এবং হচ্ছে এটা, এটার সাথে আমরা কোনটা যোগ করেছিলাম বলো, এটা এবং এটা যখন আমরা যোগ করব তখন সেখানে আমরা ওই মাইনাস এবং প্লাস আয়নগুলো আমরা দিব না। এটাকে বলা হয় ডাইফেরিক হেক্সাফিনেট। এবং এখানে বেগুনি বর্ণের জটিল, এটা একটা জটিল যৌগ, বাট এটার অদক্ষেপ হবে বেগুনি বর্ণের। এই বেগুনি বর্ণের অদক্ষেপ দিয়ে আমাদেরকে বুঝতে হবে যে সেখানে কি, সেখানে ফেনল উপস্থিত রয়েছে।
আশা করি বোঝাতে পারছি। সেখানে কি ফেনল উপস্থিত রয়েছে। ওকে, এখন আমরা চলে যাচ্ছি। সো আমরা এগুলো পড়ে ফেললাম, এখন আমরা পড়বো হচ্ছে নতুন একটা টপিক। টপিকটার নাম হচ্ছে ডেটল প্রস্তুতি। কিভাবে ডেটল তৈরি করতে হয় সেটা একটু দেখে নিব। ওকে, এখন আমরা দেখব কিভাবে ডেটল প্রস্তুত করতে হয়। কিভাবে ডেটল প্রস্তুত করতে হয়। তো ডেটল প্রস্তুত করার জন্য আমাদেরকে যে জিনিসটা আগে লাগবে সেটা হচ্ছে আমাদেরকে আগে লাগবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। কি লাগবে বলো? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে এখন আমরা কি যোগ করব? আমরা সবাই জানি এটা হচ্ছে একটা ম্যাটার নির্দেশক, পড়িয়েছিলাম। সো ম্যাটার নির্দেশক যখন হয় তখন কি হয় খেয়াল করে দেখো, তখন সেটার অবস্থান কোথায় ঘটবে? ম্যাটার নির্দেশক অবস্থান কোথায় ঘটে? মেটা অবস্থানে ঘটে। ম্যাটার নির্দেশকের অবস্থান কোথায় ঘটে? মেটা অবস্থানে ঘটে। এখানে একটা ঘটবে এবং এখানে একটা ঘটবে। বোঝা গেছে? আমরা কি তৈরি করব? আমরা ডেটল তৈরি করতেছি। এরপর আমরা এটার মধ্যে পানি দিয়ে দিব। কি দিয়ে দিব? পানি দিয়ে দিব। আমি আগেই বলেছিলাম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে, এই ক্লাসে পড়িয়েছিলাম যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি পানি দিয়ে দিই তাহলে সেখানে ফেনল তৈরি হবে না, কারণ N2 বেরিয়ে যাবে এবং এখানে যে H বাকি আছে H এর সাথে Cl চলে যাবে, অর্থাৎ এখানে N2টা বেরিয়ে গেছে নাইট্রোজেন গ্যাস হিসেবে, আর এখানে একটা H+ আছে না, সেটা Cl এর সাথে যোগ করে HCl তৈরি করবে। বাকিটা কি? বাকিটা হচ্ছে OH। আর এখানে যে CH3 আছে সেটা লিখে দাও। তাই না? এখন এই জিনিসটার সাথে এখন আমরা কি দিয়ে দিব? ক্লোরিন দিয়ে দিব। সো ক্লোরিন দিলে হবেটা কি খেয়াল করে দেখো। ক্লোরিনটা, এখন ক্লোরিন যখন আসবে তখন ক্লোরিনটা বসবে কোথায়? সে অর্থ প্যারাতে বসবে, অর্থাৎ সে প্যারাতে বসবে। কেন প্যারাতে বসবে? কারণটা হচ্ছে প্যারাতে বসার মেইন কারণটা কি? কারণ ওই OH-টা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক, অর্থাৎ সে প্যারাতে অবস্থান করবে এবং এটাকে বলা হচ্ছে ডেটলের মূল উপাদান। যেমন এটার নাম হচ্ছে কি জানো? ক্লোরোজাইলিনল। এটাকে বলা হয় ক্লোরোজাইলিনল। ওকে, C8H9CLO। ক্লোরোজাইলিনের সংকেত কি? পরীক্ষা মাঝে মাঝে আসে। ডেটলের মূল উপাদান কি? ক্লোরোজাইলিনল। ক্লোরোজাইলিনের সংকেত কি? C8H9CLO। C8H9CLO। এখানে আরো কিছু থাকে, যেমন C8H9CLO এর পরিমাণ থাকে 4.8%। এরপর এখানে ক্যাস্টর অয়েল থাকে। ডেটলের মধ্যে কিন্তু হচ্ছে অনেক কিছু, মূল উপাদান কিন্তু এটা, তার ছাড়া ক্যাস্টর অয়েল থাকে, তারপর হচ্ছে পাইন অয়েল বা পাইন তেল যেটা বলে, হ্যাঁ, এগুলো থাকে। এরপর আইসোপ্রোপাইল অ্যালকোহল থাকে। ওকে, এগুলো হচ্ছে আমাদের কি ডেটলের উপাদানগুলোর মধ্যে কি মানে বাধ্যতামূলক কিছু উপাদান। ওকে, সো আমরা এগুলো পড়লাম, ক্যাস্টর অয়েল পড়লাম, পাইন তেল পড়লাম, আইসোপ্রোপাইল অ্যালকোহল এগুলো লাগবে, এবং হচ্ছে ক্লোরোজাইলিনল C8H9CLO। এইভাবে হচ্ছে আমরা ডেটল প্রস্তুত করতে পারি। সো ডেটল মূল উপাদান যদি পরীক্ষা প্রশ্ন আসে C8H9CLO। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, সো আমরা এই ক্লাসে কি কি পড়ছি? আমরা ফেনল প্রস্তুতি পড়েছি, আমরা ফেনলের রাসায়নিক ধর্ম পড়েছি, প্যারাসিটামল, অ্যাসপিরিন, পিক্রিক অ্যাসিড, অনেক কিছু পড়েছি। আমরা ফেনলের অম্লধর্ম পড়েছি, আমরা অম্লধর্ম রেজোন্যান্সের মাধ্যমে কিভাবে প্রকাশ হয় সেটাও পড়েছি, এবং লাস্টে গিয়ে আমরা পড়েছি হচ্ছে ফেনলের শনাক্তকরণ এবং ডেটল প্রস্তুতি। তো আশা করি সবাই ভালো আছো, ভালোভাবে পড়াশোনা করছো, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে লেকচার নাম্বার 36 এ আমরা আলোচনা করব SN1 এবং SN2 অর্থাৎ হ্যালোজেন অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষা অবশ্যই প্রশ্ন আসবে। অর্থাৎ এই লেকচারগুলো 35 থেকে একদম শেষ পর্যন্ত 40 বা 42 পর্যন্ত যতটুকু আসুক না কেন, সবগুলো লেকচার খুবই ইম্পর্টেন্ট। তুমি প্লিজ ক্লাসগুলো করবা, নোট করবা এবং ফ্রেন্ডদের মধ্যে সেটা ছড়িয়ে দিবা। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।